আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আবারও চলে এসেছি আরেকটি IELTS লাইভ ক্লাস নিয়ে। অ্যান্ড আজকে আমাদের টপিক হলো IELTS এর স্পিকিং পার্টের পার্ট 2। অলরাইট, আমি আবারও বলে দিই, আজকে আমরা আবারও চলে এসেছি IELTS এর আরেকটি লাইভ ক্লাস নিয়ে এবং আজকে আমাদের টপিক হচ্ছে IELTS স্পিকিং এর পার্ট 2। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে আপনারা অবশ্যই জয়েন করে ফেলবেন এখন এবং কমেন্টসে জানিয়ে দিবেন কে কোথা থেকে এসেছেন। ঠিক আছে, এবং আমাকে কমেন্টসে অবশ্যই আরেকটা জিনিস জানিয়ে দিবেন যে আপনাদের আইএলটিএস এর টার্গেট স্কোর কত, এবং আপনাদের যদি আইএলটিএস এর স্পিকিং এর পার্ট 2 নিয়ে বা আইএলটিএস এর স্পিকিং নিয়েও কোনো কোয়েরিজ থাকে, কোয়েশ্চেন্স থাকে, কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনাদের কোয়েরিজগুলো আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ঠিক আছে, আর আপনারা যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝখানে, যাতে ওরাও আমাদেরকে জয়েন করে ফেলতে পারে আর আজকে ওরাও যাতে কিছু শিখে ফেলতে পারে। অলরাইট, আমি দেখছি আমাদের সঙ্গে অনেকে জয়েন হয়ে গিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে সালমান ইসলাম ভাইয়া বলছেন ওনার টার্গেট স্কোর হলো 6.5। অলরাইট, অ্যামেজিং টার্গেট, কিন্তু আমরা ছেলে তো আরেকটু বেশি টার্গেট করতে পারি, তাই না? আমাদের টার্গেটটা সবসময় একটু বেশি থাকবে। ওকে, দেন আমি দেখছি আমাকে অনেকে আসসালামু আলাইকুম জানাচ্ছেন। নেসা আপু বলছে আসসালামু আলাইকুম, আর উনি হচ্ছে কি টাঙ্গাইল জেলা থেকে আমাদেরকে জয়েন করেছেন। দেন হচ্ছে কি আলামিন ভাই আমাদেরকে জয়েন করেছেন মাদারীপুর থেকে। আর হচ্ছে কি আমাদেরকে আরো জয়েন করেছেন শ্রীবন্তী আক্তার আপু। আরো অনেকে আমাদেরকে অলরেডি জয়েন করে ফেলেছেন। আপনারা যদি অলরেডি আমাকে জয়েন করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝখানে, যাতে ওনারাও হচ্ছে কি আজকের ক্লাসে জয়েন করে আজকের যে টপিকটি আইএলটিএস স্পিকিং পার্ট 2 এটা নিয়ে কিছু শিখে ফেলতে পারে, তাই না? আরো যেটা বলছিলাম যে আপনাদের কোয়েরিজ গুলা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিবেন, আর আপনাদের টার্গেট স্কোরও আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ঠিক আছে, আমি দেখছি কামাল ভাই আমাকে আসসালামু আলাইকুম জানাচ্ছেন, আরো অনেকে আমাকে আসসালামু আলাইকুম জানাচ্ছেন। ইফতেখার ভাইয়াও আমাদেরকে আসসালামু আলাইকুম জানাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম আপনাদের সবাইকে। ওয়েলকাম টু টুডেজ ক্লাস। আপনারা যারা আমাদেরকে জয়েন করছেন তাদের জন্য বলে দিই আজকে আমরা কি শিখবো। আজকে আমরা শিখবো আইএলটিএস এর স্পিকিং অংশের পার্ট 2টি। আমরা জানি নিশ্চয়ই আইএলটিএস এর স্পিকিং মডিউলে 3টি পার্ট আছে, তাই না? পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। তাহলে আজকে আমরা কোন পার্টটি পড়বো? আমরা আজকে বলবো পার্ট 2। তাহলে আমার সঙ্গেই থাকবেন যাতে আপনাদের আজকে পার্ট 2 নিয়ে যা যা কনফিউশন আছে সব ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, আজ আমার নাম ফাইরুজ ইবনাত সুহি, আর আজকে আমরা পড়তে যাব আইএলটিএস এর স্পিকিং এর পার্ট 2 অংশ। আমি দেখছি আমাদেরকে বকুল ভাইয়া বলছেন ওনার টার্গেট স্কোর হচ্ছে 8। আমি দেখছি আমাদের সঙ্গে আমার ফেসবুকের স্টুডেন্টরাও আছে, ওনারা বলছেন, নাজমুল ভাইয়া বলছেন ওনার টার্গেট 7 থেকে 7.5 এর ভিতরে, ভেরি গুড টার্গেট, ইনশাল্লাহ হয়ে যাবে। জাহিদুল ইসলাম ভাই আমাদেরকে বলছেন ওনার টার্গেট 7। তারপর হচ্ছে কি আমি দেখছি মশিউর ভাইয়া বলছেন ওনার টার্গেট, দেন হচ্ছে কি নাজমুল ভাইয়া বলছেন ওনার টার্গেট 8.5। ওকে, আপনারা সবাই খুব ভালো টার্গেট করেছেন। 7 থেকে 8 এর মধ্যে তো টার্গেট হওয়াই উচিত, তাই না? তাইলেই তো আমরা হচ্ছে কি আরো ভালো পারফর্ম করতে পারবো, তাই না? ঠিক আছে, তাহলে হচ্ছে কি চলুন আমরা দেখে ফেলি আইএলটিএস স্পিকিং জিনিসটা আসলে কি। আইএলটিএস স্পিকিং এ যেটা হয় আমাদের মধ্যে তা হলো, আইএলটিএস স্পিকিং এ আপনি একটি রুমে ঢুকেন, ওখানের মধ্যে একজন এক্সামিনার বসা থাকে। আপনাকে বেসিক্যালি যা করা হবে আপনার সঙ্গে সেটা হলো আপনাকে এই এক্সামিনার একটি সিটে বসতে দিবেন অ্যান্ড উনি আপনাকে অনেকগুলো কোয়েশ্চেন্স করবেন, যে কোয়েশ্চেনের আপনাকে আনসার দিতে হবে। এই আনসার গুলোর উপর বেস করে আপনাকে জাজ করা হবে, আপনাকে স্কোর দেওয়া হবে। তাহলে বুঝে গিয়েছি এখানে কোনো লেখালেখি নেই, এখানে শুধু আপনি একজন এক্সামিনারের সঙ্গে কথা বলবেন আর এই কথা শুনে এক্সামিনার কিন্তু আপনাকে স্কোর করবে।
অলরাইট, তাহলে আমরা বুঝে গেছি আইএলটিএস স্পিকিং আসলে হয়টা কি। এটা একটা ওয়ান অন ওয়ান সেশন উইথ অ্যান এক্সামিনার, তাই না? তাহলে বুঝে থাকলে আমাকে একটি থামস আপ দিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমার সঙ্গে আমার ইউটিউব স্টুডেন্টরা আছেন, আমি দেখতে পারছি সবাই জয়েন করে ফেলছেন। আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকেও বলে দেন জয়েন করে ফেলতে, যাতে ওনারাও আজকে কিছু শিখতে পারে। ঠিক আছে, আমরা আজকে দেখব কেমনে আইএলটিএস এর স্পিকিং অংশটি আমরা আনসার করব, আমরা কিছু টিপস এন্ড ট্রিক্স দেখব, এরপর আমরা একটি সলিউশনও করব আইএলটিএস এর স্পিকিং অংশের। ঠিক আছে, তাহলে আজকে আমরা আইএলটিএস এর স্পিকিং পার্ট 2 এর সবকিছু কভার করব, আর সবকিছু আপনাদের ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। অলরাইট, তাহলে চলেন আমরা দেখে আসি নেক্সট পার্টে কি আছে, নেক্সট স্লাইডে কি আছে। ব্যান্ড ডেসক্রিপ্টরস। ব্যান্ড ডেসক্রিপ্টরস জিনিসটা আসলে কি? আপনারা যদি অলরেডি জেনে থাকেন ব্যান্ড ডেসক্রিপ্টরস জিনিসটা কি, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমি দেখছি কমেন্ট সেকশনে অনেকে থামস আপ জানিয়ে আমাকে জানিয়ে দিচ্ছেন যে আপাতত সবকিছু ক্লিয়ার আছে। অবশ্যই আমাকে এটাও একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আমার ভয়েস কি ক্লিয়ার নাকি না। ঠিক আছে, কোনো টেকনিক্যাল ইস্যুস হতেই পারে অফকোর্স, সো আমাকে এটাও জানিয়ে দিবেন যে সবকিছু ক্লিয়ার আছে নাকি না। ওকে, আমি দেখছি আফ্রিদি ভাইয়া বলছেন থামস আপ জানিয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে সব ক্লিয়ার। দেন রুকসানা আপু বলছেন সব ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবকিছু ক্লিয়ার হওয়ার জন্য, আমাকে জানিয়ে দেওয়ার জন্য। তাহলে আমরা নেক্সট অংশে চলে যেতে পারি। আচ্ছা, নেক্সট অংশে আমাদের আছে ব্যান্ড ডেসক্রিপ্টরস। আচ্ছা, ব্যান্ড ডেসক্রিপ্টরস জিনিসটা কি? আই থিংক আমাদের অনেকেরই আইডিয়া আছে আসলে ব্যান্ড ডেসক্রিপ্টরস জিনিসটা কি। দেখেন, আমরা ধরেন আইএলটিএস এর লিসেনিং পার্টটাতে, আইএলটিএস এর লিসেনিং পার্টে কি হয়, আপনাকে অনেকগুলো প্রশ্ন দেওয়া থাকে, আপনাকে আনসার করতে হয়, আর ওই আনসারগুলা কয়টা কারেক্ট, 40টা কোয়েশ্চেনের মধ্যে কয়টা কারেক্ট হচ্ছে ওইটার উপর বেস করে আপনাকে নাম্বারিং করা হয়, তাই না? কিন্তু স্পিকিং এ তো আসলে কারেক্ট ইনকারেক্ট আনসার নেই, এখানে তো কোয়েশ্চেনের আপনি হচ্ছে উত্তর লিখছেন না, তাই না? সো এখানের মধ্যে আপনাকে আসলে কিসে কি দেখে আপনাকে স্কোর করা হবে, এইটাই হচ্ছে কি আপনার ব্যান্ড ডেসক্রিপ্টরস। দেখেন, আইএলটিএস এ 4টি লেভেলে আপনার ইংরেজি ভাষার উপর দক্ষতা যাচাই করা হয়। এই লেভেলগুলো ব্যান্ড ডেসক্রিপ্টর হিসেবে পরিচিত। তাহলে আমরা কি বুঝলাম সবাই? আমরা বুঝলাম যে 4টি লেভেল থাকে, এই 4টি জিনিস দেখে আপনাকে আসলে স্কোর করা হয়। এই 4টি জিনিসই হচ্ছে আমাদের ব্যান্ড ডেসক্রিপ্টরস। চলুন দেখে আসি এই 4টি জিনিস আসলে কি। এই 4টি জিনিস হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিরেন্স, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, এরপর প্রোনাউন্সিয়েশন। আই থিঙ্ক যাদের আইডিয়া আছে তারা অলরেডি জানেন যে এগুলা কি, কিন্তু যাদের আইডিয়া নেই তাদের জন্য বলে আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে বুঝিয়ে দিব এগুলো আসলে কি। ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিরেন্স। ফ্লুয়েন্সি জিনিসটা আসলে আমরা সবাই জানি যে ইংলিশে ফ্লুয়েন্ট হওয়া। ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিরেন্স বলতে এখানে বোঝানো হচ্ছে তারা আপনার ল্যাঙ্গুয়েজ স্পিকিং স্কিল কেমনে জাজ করবে, ওনারা দেখবে, এক্সামিনার দেখবে আপনি কত ফ্লুয়েন্টলি কথা বলে যাচ্ছেন, কতটা ফ্লুয়েন্টলি আপনি কথা বলতে পারছেন, এই জিনিসটাই এক্সামিনার দেখবে। ঠিক আছে, ফ্লুয়েন্টলি কথা বলা মানে কি, আপনি কতটা ন্যাচারালি কথা বলছেন, কতটা হেজিটেশন ছাড়া কথা বলছেন, আর কতটা পজ ছাড়া কথা বলছেন। মাঝে মাঝে হচ্ছে কি আমরা নার্ভাস থাকলে বা আসলে ল্যাঙ্গুয়েজটা না জেনে থাকলে আমরা অনেক পজ নিয়ে নিয়ে কথা বলি না, ঠিক আছে? তো এই জিনিসটা করা যাবে না, সুন্দর করে স্মুথলি বলে যেতে হবে, এটাকেই বলা হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিরেন্স। আরেকটা কি করা যাবে না, আরেকটা জিনিস আমরা করব না, সেটা হচ্ছে আমরা রিপিট করব না। ঠিক আছে, মাঝে মাঝে আমরা একটা ওয়ার্ড অনেকবার রিপিট করে থাকি, ঠিক আছে? এই জিনিসটাও হচ্ছে আমাদের ফ্লুয়েন্সি এন্ড কোহিরেন্সের আন্ডারে পড়ে। আমরা তাহলে এই জিনিসটাও করব না, ঠিক আছে? এই জিনিসটাও আমরা একদম করব না। এই জিনিসটা দেখে আপনাকে জাজ করা হবে, আপনার ফ্লুয়েন্সি এন্ড কোহিরেন্স জাজ করা হবে। অলরাইট, তাহলে আমরা চলে যাই নেক্সট অংশে, লেক্সিক্যাল রিসোর্স। লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে আসলে আপনার রেঞ্জ অফ ভোক্যাবুলারি দেখবে ওনারা। আমি আগেই বলে দিই আপনাদেরকে, স্পিকিং অংশে হচ্ছে কি অনেক সুন্দর সুন্দর ভোক্যাবুলারি ইউজ করতে হয়। সবসময় হচ্ছে কি গুড ব্যাড এইসব ইউজ করলে হবে না, আমাদের হাতে কিছু নাইস ভোক্যাবুলারিজ জানা থাকতে হবে, নাইস ওয়ার্ডস জানা থাকতে হবে। কিছু ওয়ার্ডস এর
সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস আমাদের জানা থাকতে হবে, তাই না? তাহলে হচ্ছে এক্সামিনার আপনাকে বেশি মার্কস দিবে। এক্সামিনার তাহলে নেক্সট কি দেখবে? এক্সামিনার দেখবে আপনার ভোক্যাবুলারি রেঞ্জ কতটা স্ট্রং, আপনি কতটা ভালো ভালো ওয়ার্ডস জানেন, কমন ওয়ার্ডস এর বাইরেও আপনি কি কি জানেন। এই জিনিসটা আমাদের লেক্সিক্যাল রিসোর্সের আন্ডারে পড়ছে, ঠিক আছে? আপনারা এতটুক পর্যন্ত বুঝে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে একটি থামস আপ দিয়ে জানিয়ে দিবেন। অলসো ওয়ান মোর থিং আপনাদের সবার জন্য, সেটা হলো আপনারা যারা স্ট্রাগল করছেন আইএলটিএস প্রিপারেশন নিয়ে, আপনাদের জন্য একটি ভেরি গুড নিউজ। আপনারা দেখতে পাবেন আমাদের কমেন্ট সেকশনে একটি লিংক দেওয়া আছে। এই যে কিসের লিংক? এটা অ্যাকচুয়ালি একটা এক্সামের লিংক, এটা একটা ফ্রি মক টেস্ট আপনাদের জন্য। আপনারা যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন বা প্রিপারেশনের শুরুর দিকে হলো, আই উড সাজেস্ট আপনারা এই এক্সামটা অ্যাটেম্পট করেন। কেন অ্যাটেম্পট করবেন এই এক্সামটা? কারণ এই এক্সামটা আপনাদের সেলফ অ্যাসেসমেন্ট অ্যান্ড সেলফ ইভ্যালুয়েশনের জন্য অনেক হেল্প করবে। সো আপনারা নিজেরাই দেখতে পারবেন যে আপনারা অ্যাকচুয়ালি কতদূর পারছেন আর এবং কতদূর পারছেন না, ঠিক আছে? তাহলে আপনাদের জন্য একটি ভালো সুযোগ, আপনারা এই এক্সামটি দিয়ে নিজেদেরকে জাজ করতে পারবেন, তাই না? আরো একটি সুখবর আপনাদের জন্য, এই এক্সামে প্রতিটি উইক যারা 3 জন টপ স্কোরার হবে তাদেরকে আমরা 10 মিনিট স্কুলের পক্ষ থেকে দিয়ে দিচ্ছি একদম 100% স্কলারশিপে আমাদের আইএলটিএস কোর্স বাই মুনজারিন শহীদ। এই কোর্সটি আমরা একদম 100% ফ্রিতে দিয়ে দিচ্ছি, স্কলারশিপে দিয়ে দিচ্ছি আমাদের টপ 3 স্কোরার্সদেরকে। তো তাহলে আপনারা কি করবেন? আপনারা অবশ্যই এই মক টেস্টটিতে অ্যাটেম্পট করে ফেলবেন, অলরাইট? এটা আপনাদের নিজের জন্যই অনেক লাভ হবে। আপনারা এই লিংকটি, এক্সামের লিংকটি আপনারা আমাদের কমেন্ট সেকশনে পেয়ে যাবেন, অলরাইট? ঠিক আছে, তাহলে লেটস মুভ অন টু দ্য নেক্সট পার্ট। এখন পর্যন্ত আমরা কি কি দেখেছি? ব্যান্ড ডেসক্রিপ্টরস। এক্সামিনার আপনার কি দেখবে? এক্সামিনার আপনার ফ্লুয়েন্সি এন্ড কোহিরেন্স দেখবে, আপনি কতটা ফ্লুয়েন্টলি কথা বলতে পারছেন, কতটা ক্লিয়ারলি কথা বলতে পারছেন। এরপর এক্সামিনার দেখবে আপনার লেক্সিক্যাল রিসোর্স, উইচ ইজ বেসিক্যালি আপনার ভোক্যাবুলারি রেঞ্জটা কত দূর পর্যন্ত যায়, আপনার ভোক্যাবুলারি কতটা স্ট্রং, এইটা। এরপর আপনার এক্সামিনার দেখবে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। তাহলে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি কি? আই থিঙ্ক ইটস ইন দ্য নেম, ঠিক আছে? আপনার গ্রামার কতটা স্ট্রং, ঠিক আছে? আপনি কি সবসময় একই টেন্সে কথা বলে যাচ্ছেন? আপনি কি সবসময় সেই বেসিক হচ্ছে কি গ্রামার ইউজ করে যাচ্ছেন, নাকি আপনি কিছু কমপ্লেক্স গ্রামারও এখানে সেখানে ইউজ করছেন? আপনি মাঝে মাঝে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করছেন, মাঝে মাঝে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করছেন। এইসবও কিন্তু আপনার এক্সামিনার আসলে নোটিস করে বসে বসে, ঠিক আছে? তাহলে আমাদের একটু গ্রামারটাও স্ট্রং হতে হবে, তাই না? ঠিক আছে, আমাদের গ্রামারটাও আসলে একটু স্ট্রং হতে হবে। এরপরে চলে আসি আমরা প্রোনাউন্সিয়েশনে। আই থিঙ্ক উই অল নো প্রোনাউন্সিয়েশন বলতে এখানে কি বোঝানো হচ্ছে, আপনার প্রোনাউন্সিয়েশনটা কতটা ভালো। এখন দেখেন, এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। প্রোনাউন্সিয়েশন আর অ্যাকসেন্ট কিন্তু সেম জিনিস না। অ্যাকসেন্ট মানে হলো আপনার স্থানীয়, যে আপনি যেই জায়গা থেকে এসেছেন ওই জায়গার একটি টোন, ঠিক আছে? যেমন ব্রিটিশ অ্যাকসেন্ট আছে, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট আছে, আমেরিকান অ্যাকসেন্ট আছে, তাই না? আপনার কিন্তু অ্যাকসেন্ট অ্যালাউড, ঠিক আছে? অ্যাকসেন্ট ইজ নট অ্যান ইস্যু ইন আইএলটিএস স্পিকিং। অ্যাকসেন্ট আপনার দূর করতে হবে না, অ্যাকসেন্ট থাকা আইএলটিএস স্পিকিং এ অ্যালাউড। কিন্তু যেটা ইম্পর্টেন্ট আইএলটিএস স্পিকিং এ, সেটা হলো আপনার প্রোনাউন্সিয়েশন। মাঝে মাঝে আমাদের মধ্যে অনেকেই থাকতে পারে যারা হচ্ছে কি ভি কে ভি বলে ফেলে, তাই না? তারপর হচ্ছে মাঝে মাঝে আমরা অনেক দ্রুত কথা বলে ফেলার কারণে মাঝে মাঝে কিছু ওয়ার্ডস ক্লিয়ারলি শুনতে পায় না আমাদের এক্সামিনার, ঠিক আছে? তাহলে আমরা এগুলা করব না। আমরা কি করব? সুন্দর করে আস্তে ধীরে প্রতিটা ওয়ার্ড সুন্দর করে প্রোনাউন্স করব। ওকে, এই জিনিসটাই আসলে প্রোনাউন্সিয়েশন, যাতে আপনার প্রোনাউন্সিয়েশন উনি সুন্দর করে বুঝতে পারে, ক্লিয়ারলি ধরতে পারে, এই জিনিসটাই প্রোনাউন্সিয়েশনের আন্ডারে পড়বে। তাহলে আমরা হচ্ছে ব্যান্ড ডেসক্রিপ্টরসে কি কি পেয়েছি, কোন 4টা জিনিসের উপর আমাদেরকে জাজ করা হবে? ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিরেন্স, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। অ্যাকুরেসি বলতে এখানে বোঝানো হচ্ছে কোনো মিস্টেক করা যাবে না, ঠিক আছে? ভুল ভাল কিছু বলে ফেললে ওটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেবল হবে না, ওটাতে নেগেটিভ মার্কিং হবে, অলরাইট? গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি,
এরপর হলো প্রোনাউন্সিয়েশন। তাহলে আমরা বুঝে গিয়েছি আসলে এক্সামিনার বসে বসে যে আমার কথা শুনছে, ওখানে যে বসে বসে আপনার কথা শুনবে, সে আসলে মাথায় এই 4টা জিনিস সে নোটিস করবে। ঠিক আছে, এই 4টা জিনিস আপনি যখন কথা বলছেন আপনার এক্সামিনার নোটিস করে এই 4টা জিনিসের উপর বেস করে আপনাকে স্কোর করবে এক্সামিনার। ঠিক আছে, সবার জন্য ক্লিয়ার? যদি সবাই ক্লিয়ার হয়ে থাকেন তাহলে হচ্ছে কি আমাকে থামস আপ দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন, যাতে আমি নেক্সট টপিকে মুভ অন করতে পারি। আমি দেখছি আমাদের সঙ্গে আমার ইউটিউবের অনেক ভাইয়া আপুরা আছেন যারা হচ্ছে কি আমাদের সঙ্গেই আছেন। ওকে, আমাকে এখনো অনেকে হচ্ছে কি তাদের আইএলটিএস স্কোর জানিয়ে দিচ্ছেন, টার্গেট স্কোর। ঠিক আছে, ওকে, মাহমুদুল ইসলাম ভাইয়া বলছেন উনি ওভারঅল 7.5 পেতে চান, which is a very good target। ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই থাকবেন, তাহলে অ্যাটলিস্ট এই পার্টটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, অলরাইট। আমি দেখছি আমাদেরকে সুমা আপু থামস আপ দিয়ে জানিয়ে দিচ্ছেন যে অল ওকে, বুঝতে পেরেছেন। অলরাইট, থ্যাংক ইউ। আরো অনেকে আমাকে থামস আপ দিয়ে জানিয়ে দিচ্ছেন যে বুঝতে পেরেছেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। যারা আমাদেরকে নতুন জয়েন করছেন তাদের জন্য আমি আবারও একটু বলে দিই যে আজকে আমরা কি নিয়ে পড়ছি। আজকের লাইভ ক্লাসটা মূলত আসলে হচ্ছে কি আইএলটিএস এর স্পিকিং এর পার্ট 2 নিয়ে। ঠিক আছে, পার্ট 1 না, পার্ট 1 এর ক্লাস আমরা গতকালকে করে ফেলেছি। সো আজকে আমরা করছি পার্ট 2 অংশ নিয়ে। পার্ট 2 আমরা কেমনে আনসার করব, কি টিপস এন্ড ট্রিক্স আছে, আমরা সলিউশন ক্লাসও আজকে করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমাদের সঙ্গেই থাকবেন আর অবশ্যই শেয়ার করে ফেলবেন আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝখানে। ঠিক আছে, যাতে ওনারাও আমার ক্লাসটি দেখতে পারে আর কিছু শিখতে পারে আজকে। অলরাইট, ওকে, তাহলে আমরা দেখছি অনেকে আমাকে থামস আপ, মেহেদি হাসান ভাইও আমাকে থামস আপ দিয়ে জানিয়ে দিচ্ছেন যে উনি বুঝতে পেরেছেন। অলরাইট, ওকে, আমাকে ফেসবুকে অনেকে বলছেন যে সবকিছু ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আমার সঙ্গেই থাকবেন, তাহলে আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। চলুন আমরা নেক্সটটাতে চলে যাই। এখন আমরা দেখবো আইএলটিএস এর স্পিকিং মডিউলটা। আপনারা এক্সাম দিতে বসবেন, আপনাদের তো মডিউলটা জানতে হবে, তাই না? আসলে এটা কেমনে হয়, কি কি আছে এই পার্টটাতে, এই অংশটাতে, সবকিছু আমরা আজকে ক্লিয়ার করে দিব। দেখেন, এই মডিউলে আমি যেটা শুরুতেই বলেছিলাম, এই মডিউলে আসলে 3টি অংশ আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। অলরাইট, আরো একটি জিনিস, আইএলটিএস এর জেনারেল ট্রেনিং আর হচ্ছে কি আইএলটিএস একাডেমিক, দুটোতেই কিন্তু আইএলটিএস এর স্পিকিং অংশটা অ্যাকচুয়ালি সিমিলার। ওকে, সো কোনো ডিফারেন্স নেই। অলরাইট, ওকে, দেন হচ্ছে কি এই পুরো মডিউলটা স্পিকিং যে এক্সামটা, আপনি যে রুমে ঢুকবেন, কতক্ষণ রুমে থাকবেন? 11 to 15 মিনিটস ধরে আপনার এক্সামটি হবে, 11 to 14 মিনিটস ধরে আপনার এক্সামটি হবে। মোটমাট 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার এক্সামটি র্যাপ আপ হয়ে যাবে। অলরাইট, ওকে, এরপর দেখেন পার্ট 1 এর ডিউরেশন। পার্ট 1 আসলে হচ্ছে 4 থেকে 5 মিনিটস লাস্ট করে, তাহলে পার্ট 1টা হচ্ছে এক্সামিনার 4 থেকে 5 মিনিটের মধ্যে র্যাপ আপ করে ফেলার চেষ্টা করবে। এবং পার্ট 1টা হচ্ছে কি আপনার খুব ফ্যামিলিয়ার টপিকস এর উপর হয়। ঠিক আছে, তো পার্ট 1টা ইজ দি রিলেটিভলি ইজিয়ার পোর্শন অফ আইএলটিএস স্পিকিং। অলরাইট, এরপর দেখেন পার্ট 2 এর ডিউরেশনটা কতক্ষণ হয়। পার্ট 2তে বেসিক্যালি আপনার যেটা হয় সেটা হলো, পার্ট 2তে একটা কনসেপ্ট আছে যেটা আই থিঙ্ক আমাদের মধ্যে অনেকেই জানেন, যেটাকে বলা হয় আইএলটিএস কিউ কার্ড। ওকে, সো আপনাকে আইএলটিএস কিউ কার্ডে অ্যাকচুয়ালি কি করতে হয়? আসলে প্রথমে আপনাকে একটি কিউ কার্ডের মধ্যে, একটি কাগজের মধ্যে আপনাকে কি নিয়ে কথা বলতে হবে ওই জিনিসটা লিখে দিবে, এবং আরো একটা খালি কাগজে একটি পেন্সিল দিবে, আর 1 মিনিট আপনাকে প্রিপারেশন টাইম দিবে। এই টপিকের উপর আপনাকে 2 মিনিট টানা কথা বলতে হবে। তো এর আগে তারা আপনাকে 1 মিনিট প্রিপারেশন টাইম দিবে। তো এই 1 মিনিট আপনি টপিকটা দেখবেন, প্রশ্নগুলা পড়বেন, এগুলা পড়ে আপনি 1 মিনিট প্রিপারেশন নিবেন। এরপর প্রিপারেশন নেওয়া শেষ হলে আপনি 2 মিনিট টানা আপনি এই টপিক নিয়ে কথা বলবেন। ঠিক আছে, তাহলে পার্ট 2তে কি হয়? 1 মিনিট প্রিপারেশন টাইম প্লাস 2 মিনিট মনোলগ, তার মানে আপনি কথা বলবেন। এই 2 মিনিট যে আপনি কথা বলছেন, এই 2 মিনিট কিন্তু আপনাকে কেউ ইন্টারাপ্ট করবে না, আপনার এক্সামিনারও কোনো ইন্টারাপ্ট করবেন না, তাইলে এই 2 মিনিট পুরা আপনার। ঠিক আছে, 1 থেকে 2 মিনিট কথা বলবেন। আপনারা চেষ্টা করবেন অবশ্যই 1.5 থেকে 2 মিনিট কথা বলার, দ্যাট ইজ আ মাস্ট। ওকে, ঠিক আছে, তাহলে পার্ট 2 এর ডিউরেশন হচ্ছে 1 মিনিট প্রিপারেশন টাইম ফলোড বাই আ মনোলগ অফ 2 মিনিটস।
তাহলে পার্ট 2 কিন্তু 3 মিনিটসে আপনার কভার হয়ে যাবে। আমরা এতটুকু বুঝতে পেরেছি সবাই, ঠিক আছে? আমরা এতটুকু বুঝতে পারলে আমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দিবেন যে আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। অলরাইট, এরপর দেখেন পার্ট 3 এর ডিউরেশন হয় 4 থেকে 5 মিনিটস। তাহলে এখানে 3 মিনিট, এখানে অলমোস্ট 4-5 মিনিট, আর এখানে অলমোস্ট 4-5 মিনিট। তো এই তিনটা পার্ট মিলে আমাদের আইএলটিএস স্পিকিংটি এক্সামটি হয়। সো এই পুরো তিনটা পার্ট মিলে আমাদের 11 থেকে 14 মিনিটে আইএলটিএস স্পিকিংটি অ্যাকচুয়ালি কভার হয়েছে। তাহলে এক্সামের টাইমিং নিয়ে আমরা সবাই একটি আইডিয়া পেয়ে গিয়েছি। ওকে, আমাকে অনেকে ইয়েস বলে জানাচ্ছেন যে আপনারা একটি আইডিয়া পেয়ে গিয়েছেন কতক্ষণ ধরে আইএলটিএস স্পিকিংটি হয়। ওকে, তাহলে আর দেরি না করে আমরা নেক্সট অংশে চলে যাব, ঠিক আছে? নেক্সট অংশে আমরা চলে যাচ্ছি। পার্ট 1 এ আসলে কি হয়? পার্ট 1 এ যেটা হয়, আপনি যখন রুমে ঢুকবেন, এক্সামিনার হচ্ছে নিজের পরিচয় দিবে, ঠিক আছে? আপনাকে প্রথমে নিজের পরিচয় দিবে, এরপর হচ্ছে কি আপনাকেও আপনারও পরিচয় চাবে এবং আপনার আইডি কার্ড যেটা বেসিক্যালি ওইটাও আপনার চাবে। আর আমাদের ক্ষেত্রে এটা পাসপোর্টও হতে পারে, ওইটা চেয়ে এরপর আপনার এক্সাম শুরু করবে, ঠিক আছে? তো প্রথমে রুমে ঢুকে কি হবে? রুমে ঢুকে হচ্ছে কি এক্সামিনার নিজের পরিচয় দিবেন এবং আপনার আইডি চেক করবেন, ঠিক আছে? এই পার্টটা কিন্তু এখন এক্সাম স্টার্ট হয়নি, এটা হচ্ছে একটু ফর্মালিটির পার্ট। ওকে, এরপর দেখেন আপনাকে কিছু, এরপর আপনার এক্সামের পার্ট শুরু হবে। এরপর হচ্ছে আপনার এক্সামিনার বলবে যে আমি রেকর্ডারটা অন করছি। আপনার এক্সামটা কিন্তু আসলে রেকর্ডেড হবে একটা রেকর্ডারে। তো এরপর আপনার এক্সামিনার বলবে যে আমি এখন রেকর্ডারটা স্টার্ট করছি, অবশ্যই ইংলিশেই বলবে যে এখন রেকর্ডিং স্টার্ট হচ্ছে। তখন থেকে আপনার আসল পরীক্ষা শুরু, তাই না? ঠিক আছে, দেখেন আপনাকে কিছু জেনারেল কোয়েশ্চেন্স জিজ্ঞেস করবেন আপনার সম্পর্কে এবং কিছু রেঞ্জ অফ ফ্যামিলিয়ার টপিকস নিয়ে জিজ্ঞেস করবেন। যেমন হচ্ছে কি ধরেন ফ্যামিলি, হোম, ওয়ার্ক, স্টাডিজ অ্যান্ড ইন্টারেস্টস। তাহলে পার্ট 1 এ যেটা বললাম যে আপনাকে কিছু পার্সোনাল কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে। কেমন পার্সোনাল? যেমন হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে জিজ্ঞেস করতে পারে, আপনি কোথায় কাজ করছেন, বা আপনি স্টুডেন্ট হলে আপনি কোথায় পড়ছেন, এইসব নিয়ে জিজ্ঞেস করবে। আপনার হবিজ এন্ড ইন্টারেস্ট নিয়ে জিজ্ঞেস করবে, আপনি কোথায় থাকছেন, এইসব নিয়ে জিজ্ঞেস করবে আপনার পার্ট 1 এ। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম পার্ট 1 এ 4 থেকে 5 মিনিট আপনার হচ্ছে কি আসলে খুব ইজি ফ্যামিলিয়ার টপিক নিয়ে আপনার পার্সোনাল কিছু কোয়েশ্চেন করা হবে। এতটুক যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে কি আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর অবশ্যই ডু নট হেজিটেট টু আস্ক মি ইন দ্য কমেন্ট বক্স অ্যাবাউট এনি অফ দ্য queries you have from IELTS speaking part 2. IELTS speaking part 2 নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিলে আমি হচ্ছে কি আপনার কোয়েরিজটা পার্সোনালি হ্যান্ডেল করতে পারবো, তাই না? ঠিক আছে, আমাকে অলরেডি থামস আপ দিয়ে জানিয়ে দিচ্ছেন যে আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, এটা ছিল আমাদের পার্ট 1 এর অংশটি। পার্ট 1 এ কেমন টাইপের প্রশ্ন আসবে আর কতক্ষণ ধরে আপনাকে পার্ট 1 এ বসতে হবে। এরপর দেখেন পার্ট 2 তে, যেটা বেসিক্যালি আজকে আমাদের টপিক অফ ডিসকাশন। ওকে, আপনাকে একটি কিউ কার্ড বা টাস্ক কার্ড দেওয়া হবে যেখানে একটি নির্দিষ্ট টপিক এবং ডিসকাশন পয়েন্টার্স থাকবে। অলরাইট, আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে কিছু নোট দিয়ে প্রিপারেশন নিতে এবং এরপরে 2 মিনিট টানা কথা বলতে হবে। এই সময় এক্সামিনার আপনাকে থামাবেন না। তাহলে যেটা বললাম, পার্ট 2 তে আপনাকে একটি টাস্ক কার্ড বা কিউ কার্ড বলা হয় সাধারণত, এই জিনিসটা দেওয়া হবে আপনাকে। এই কিউ কার্ডের মধ্যে একটি প্রশ্ন থাকবে এবং আরো কিছু সাব পয়েন্টস থাকবে, কিছু বুলেট পয়েন্টসে আরো কিছু প্রশ্ন থাকবে এই টপিক রিলেটেডই। ঠিক আছে, তাহলে কিউ কার্ড পেয়ে গেলেন। এরপর আপনাকে 1 মিনিট দেওয়া হবে আপনার নিজের প্রিপারেশনের জন্য। এই 1 মিনিট আপনি চাইলে একটি পেপারে পেন্সিল দিয়ে নোট ডাউনও করে ফেলতে পারেন আপনি কি কি বলবেন। আমরা এই 1 মিনিট প্রিপারেশন টাইমে আসলে কেমনে প্রিপারেশন নিব এইটাও আজকে আমরা দেখে ফেলবো। সো আমাদের সঙ্গেই থাকবেন, ঠিক আছে? তাহলে এই 1 মিনিট প্রিপারেশন টাইমে আমরা কি করব? আমরা হচ্ছে কি কোয়েশ্চেন গুলার আনসার লিখে ফেলবো। কি কি আমি 2 মিনিটে বলবো ওগুলো আমরা নোট ডাউন করে ফেলবো। ওইটা করার পর হচ্ছে কি 1 মিনিট প্রিপারেশন টাইমে আমরা নোট নিব। এরপর আমরা
1 মিনিট টাইমটা আপ হয়ে গেলে এক্সামিনার বলবে যে আপনার টাইম ইজ আপ, তারপর আপনাকে 2 মিনিট টানা একটি ওই টপিকের উপর আপনার কথা বলে যেতে হবে, ঠিক আছে? আই আন্ডারস্ট্যান্ড অনেকের কাছে এই পার্টটি একটু কঠিন, কারণ আপনাকে 2 মিনিট টানা কথা বলে যেতে হচ্ছে ননস্টপ একদম, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম যেটা হয় 2 মিনিট আমরা উই রান আউট অফ আইডিয়াস টু টক অ্যাবাউট, ঠিক আছে? আমরা প্রায় সময় হচ্ছে কি মানে 1 মিনিটের মধ্যে আমাদের স্পিচটা শেষ হয়ে যায়, ঠিক আছে? আর আর বুঝি না আর কি নিয়ে কথা বলা যায়, আর কি নিয়ে কথা বলা যায়। তো আজকে আমরা এটাও শিখবো কেমনে আপনারা আপনাদের আনসার এক্সটেন্ড করবেন, 2 মিনিট কেমনে টানা কথা বলে যাবেন, ঠিক আছে? ওকে, তাহলে চলেন আমরা নেক্সট পার্টে চলে যাই। পার্ট 3 নিয়েও আমরা একটি ছোট আইডিয়া নিয়ে নিই যে পার্ট 3 তেও কেমন টাইপের জিনিস হয়। পার্ট 2 এর টপিকের মতো কিছু টপিকের উপর আপনাকে আরো কিছু প্রশ্ন করা হবে, ঠিক আছে? এটা কিন্তু টু ওয়ে ডিসকাশন। পার্ট 2 তে কিন্তু শুধু দ্য ফ্লোর ইজ ইয়ার্স, তার মানে কি, মানে পার্ট 2 তে পুরো স্পটলাইটটা আপনার উপর। পার্ট 2 তে এক্সামিনারের কোনো কাজ নেই, পার্ট 2 তে শুধু আপনিই কথা বলবেন। কিন্তু পার্ট 3 তে এক্সামিনারও আপনার সাথে ডিসকাস করবে, ঠিক আছে? আপনার সাথে চ্যাট করবে, ডিসকাশন হবে। তাইলে পার্ট 2 এর টপিকের মতোই ওরকম টাইপেরই কিছু টপিক নিয়ে পার্ট 2 তে আপনাকে আরো কিছু প্রশ্ন করা হবে, ওকে? তারপর হচ্ছে কি এই পার্টে সাধারণত আরো কিছু অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস এবং ইস্যুস নিয়ে কথা বলতে হয়। তাহলে দেখেন পার্ট 1 এ যেরকম আমাদের হচ্ছে কি খুব একদম বেসিক কিছু কোয়েশ্চেন্স করা হতো, আপনাকে পার্সোনাল কোয়েশ্চেন্স করা হতো, যেমন আপনার পার্সোনাল লাইফ নিয়ে, আপনার ওয়ার্ক নিয়ে, স্টাডিজ নিয়ে, হবিজ এন্ড ইন্টারেস্ট নিয়ে। কিন্তু পার্ট 3 তে কিন্তু আপনার এত ইজি টপিকস না, পার্ট 3 তে কিন্তু অ্যাবস্ট্রাক্ট কিছু টপিক, তার মানে কি একটু কঠিন কিছু টপিক আপনাকে প্রশ্ন করা হবে। যেমন আপনাকে জিজ্ঞেস করতে পারে জুস শুড বি ব্যান্ড অর নট, ঠিক আছে? এটা একটা টপিক হতে পারে। এরকম কিছু একটু ডিপ থটওয়ালা কিছু টপিকস আপনাকে পার্ট 3 তে দিতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে কি কিছু ইস্যুস নিয়ে ডিসকাস করতে পারে, ধরেন আমাদের এডুকেশন সিস্টেম নিয়ে আপনাকে ডিসকাস করতে হতে পারে। এরকম কিছু টপিকস নিয়ে আপনাকে পার্ট 3 তে একটু প্রশ্ন করা হবে, অলরাইট? নিয়ে কথা বলতে হয় যা পার্ট 2 এর টপিকের সাথে থার্মাটিক্যালি লিঙ্কড থাকবে। তাহলে হচ্ছে কি সামহাউ কিন্তু এটা পার্ট 2 এর টপিকের সাথে লিঙ্কড থাকবে, ঠিক আছে? অলরাইট, তো পার্ট 2 তেও যদি আপনাকে জু রিলেটেড কোনো টপিক দেওয়া হয়, তাহলে পার্ট 3 তেও কিন্তু এরকমই এটার আশেপাশে অ্যানিমাল রিলেটেড বা এরকম কিছু রিলেটেডই টপিকে আপনার পার্ট 3 তে কথা বলতে হবে, ঠিক আছে? তাহলে আমরা বুঝে গেলাম পার্ট 1, পার্ট 2 এন্ড পার্ট 3 তে আমরা কেমন টাইপের টপিকস পেতে পারি, কেমন টাইপের প্রশ্ন পেতে পারি, তাই না? যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে হচ্ছে কি থামস আপ দিয়ে জানিয়ে দিবেন আমাদের কমেন্ট সেকশনে। আমি দেখছি আয়েশা সাদিকা আপু আমাদেরকে বলছেন আই এম আ নিউ স্টুডেন্ট, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আপু, একজন নতুন স্টুডেন্ট হয়ে আজকে আমাদেরকে জয়েন করে ফেলার জন্য। ইনশাআল্লাহ আজকে আমরা পড়ছি আইএলটিএস এর স্পিকিং এর পার্ট 2 অংশটি, আর হচ্ছে কি আপনার ইনশাআল্লাহ পার্ট 2 নিয়ে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ওকে? আপনারা অবশ্যই আমাকে থামস আপ দিয়ে জানিয়ে দেন আপনার এই পর্যন্ত আপনার হচ্ছে কি সবকিছু ক্লিয়ার নাকি না, ওকে? দেখেন এখন পর্যন্ত আমরা তাহলে কি পড়েছি, আমরা একটু একটা ওভারভিউ নিই। আমরা ব্যান্ড ডেসক্রিপ্টরস পড়েছি। আমি দেখছি অলরেডি আমাদেরকে অনেকজন নতুন জয়েন করছেন, এন্ড আপনারা একটু কনফিউজ যে আমরা আজকে কি নিয়ে পড়ালেখা করছি। তাহলে আজকে আমরা হচ্ছে পড়ালেখা করছি আইএলটিএস স্পিকিং পার্ট 2 নিয়ে। আমার নাম ফাইরুজ ইবনাত সুহি, এন্ড আমরা আজকে পড়ছি আইএলটিএস স্পিকিং পার্ট 2 নিয়ে। আমরা অলরেডি দেখে ফেলেছি আইএলটিএস স্পিকিং এ আপনার 4টা ক্যাটাগরিতে আপনাকে জাজ করা হয়, স্কোর করা হয়। এক্সামিনার 4টা জিনিস দেখে, এক্সামিনার এই 4টা জিনিস দেখে আপনাকে জাজ করছে, ওকে? এরপর হচ্ছে কি আমরা দেখেছি পার্ট 1 এর মডিউল। পার্ট 1 এ কেমন কোয়েশ্চেন আসতে পারে, কতক্ষণ ধরে পার্ট 1টি হয়। এরপর আমরা দেখি পার্ট 2 এর মডিউল, ঠিক আছে? এরপর আমরা দেখেছি পার্ট 3 তেও কেমন প্রশ্ন আসতে পারে, কতক্ষণ হতে পারে। এতটুকু পর্যন্ত আশা করছি সবার ক্লিয়ার। আমাকে অনেকে থামস আপ দিয়ে জানিয়ে দিচ্ছেন যে সবকিছু ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। এরপর তাহলে আমরা একটা স্যাম্পল কোয়েশ্চেন দেখে ফেলি, তাই না?
একটি স্যাম্পল কোয়েশ্চেন দেখছি আমরা, দেখেন এটা হচ্ছে বেসিক্যালি এতক্ষণ ধরে যে আমি বলে গেলাম কিউ কার্ড, টাস্ক কার্ড, কিউ কার্ড, টাস্ক কার্ড, আসলে এটাই হচ্ছে আপনার কিউ কার্ড। একটা পিস অফ পেপারে আপনাকে এই জিনিসটি দেওয়া হবে। Describe a movie that you enjoyed. You should say where you saw it, what kind of movie it was, what it was about, and explain how you felt about it. This is a general idea of a cue card. This is a sample cue card. ঠিক আছে? আপনাকে উপরে একটা হেডিং এ বলে দিবে মেইন টপিকটি, আর আপনার আনসার করার জন্য, হেল্প করার জন্য আপনাকে কিছু বুলেট পয়েন্টও কিছু কোয়েশ্চেন দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? এবং লাস্টের পার্ট যা, লাস্টের লাইনটা সব মোস্ট অফ দ্য টাইমই হচ্ছে কি আপনার হাউ ইউ ফেল্ট অ্যাবাউট দ্য টপিক, এটা নিয়েই থাকে লাস্টের লাইনটা, অ্যান্ড এক্সপ্লেইন হাউ ইউ ফেল্ট অ্যাবাউট ইট। ঠিক আছে? এটা হচ্ছে আপনার কিউ কার্ড। এই কিউ কার্ডটা পাওয়ার পর আপনাকে 1 মিনিট হচ্ছে প্রিপারেশন টাইম দিবে প্রেপ নেওয়ার জন্য এই টপিকের উপর। এরপর 2 মিনিট আপনাকে টানা এই টপিকের উপর কথা বলতে হবে। ঠিক আছে? বুঝে গিয়েছি আমরা তাহলে যে আইএলটিএস কিউ কার্ড দেখতে কেমন। ভয় পাওয়ার কিছু নেই, আমরা এটাতেও আসছি কেমনে আপনারা এটা আসলে আনসার করবেন। এই যে 1 মিনিট প্রিপারেশন টাইম, এটা কেন দিচ্ছে আপনাদেরকে? আপনারা তো একটা জাস্ট কিউ কার্ড পেয়ে মাত্র আসলে আমরা আনসার মানে 2 মিনিট কথা বলাটা একটু টাফ হয়ে যায়, তাই না? একটু তো প্রিপারেশন নিতেই হয়, একটু ব্রেইনস্টর্ম করতে হয়, আমি কি বলবো, একটু প্রিপারেশন নিতেই হয়। এই প্রিপারেশনে আসলে এই 1 মিনিট টাইমটা অনেক অল্প সময় হলেও there are ways to actually ace this part as well, যে আমরা কেমনে প্রিপারেশন নিব। দেখেন, কিউ কার্ড মনোযোগ সহকারে পড়বেন, এটা তো একদম অবভিয়াস একটা জিনিস। অবশ্যই কিউ কার্ডটা খুব মনোযোগ দিয়ে একবার পুরোটা পড়ে ফেলবেন। ঠিক আছে? উপরের টপিকটাও পড়বেন, আর ছোট ছোট যে বুলেট পয়েন্টস গুলো আছে ওগুলো আমরা পড়ে ফেলবো প্রথমে। ওগুলা পড়ার পর 2 to 3, 2টা থেকে 3টা মেইন আইডিয়াস আমরা নোট ডাউন করব। অ্যাটলিস্ট 2টা মেইন আইডিয়া আমরা নোট ডাউন করব। এটা মানেটা কি আসলে দেখে নিই আমরা। দেখেন, describe a movie that you enjoyed. আমি কি বলেছি, 2 মিনিট আপনাকে টানা কথা বলতে হবে, and most of the time যেটা হয় সেটা হলো এই 2 মিনিট স্টুডেন্টরা 1 মিনিটে শেষ করে দেয়, because they don't have much to talk about. ওরা আইডিয়াস হারাই ফেলে, আর কি বলবো, তাই না? তো দ্যাটস ওয়াই বলা হয় এই একটা মুভি নিয়ে কথা না বলে আপনি কি করবেন, 2 থেকে 3টা আপনি আইডিয়া নোট ডাউন করে ফেলবেন। তাইলে এই 1 মিনিট টাইমটাতে কিউ কার্ড পাওয়ার পর হচ্ছে কি আসলে আমরা কি করব, কি নিয়ে কথা বলবো, এটা অ্যাটলিস্ট 2 থেকে 3টা আমরা হাতে টপিক রাখবো। নট নেসেসারিলি যে আমাকে 2টা থেকে 3টা জিনিস নিয়ে কথা বলতেই হবে, এটা খুব নেসেসারি কথা না। বাট যদি ইন কেস আপনি হচ্ছে 1 মিনিটে শেষ করে ফেলেন, 1 মিনিটের মধ্যে যদি আপনি ইউ রান আউট অফ আইডিয়াস, তখন যাতে আপনার কাছে আরো কিছু টপিক থাকে কথা বলার জন্য। তাহলে ডেসক্রাইব আ মুভি দ্যাট ইউ এনজয়েড, এখানে শুধু একটা মুভি লিখবো না আমরা 1 মিনিট প্রিপারেশন টাইমে, আমরা হচ্ছে কি 2 থেকে 3টা মুভির নাম লিখে ফেলবো। ঠিক আছে? ওকে, আমাকে অনেকে থামস আপ দিয়ে জানিয়ে দিচ্ছেন যে আপনারা বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে 2 থেকে 3টা মেইন আইডিয়া নোট ডাউন করে ফেলবো 1 মিনিট প্রিপারেশন টাইমে। ওই খালি কাগজটাতে আমরা নোট ডাউন করে ফেলবো। এবং নোট ডাউনটা আমরা কি করব, কেমনে করব, শুধু কিওয়ার্ডস লিখবেন। এখন না ইন 1 মিনিট প্রিপারেশন টাইমে স্বাভাবিক আপনার সময় নেই। 1 মিনিট ইজ আ ভেরি স্মল অ্যামাউন্ট অফ টাইম, তাই না? তাহলে আমরা শুধু কিওয়ার্ডস লিখবো। শুধু ধরেন আমি নোট ডাউন করছি, তাহলে শুধু হচ্ছে কি আমরা পুরো সেন্টেন্স লিখবো না, আমরা শুধু যা যা বলবো ওই ওয়ার্ডটা লিখে ফেলবো, যে আমি হচ্ছে এই মুভি নিয়ে কথা বলবো। ধরেন আমি হচ্ছে শশ্যাঙ্ক রিডেম্পশন নিয়ে কথা বলবো। ঠিক আছে? খুব কমন একটি মুভি, আমি ধরেন এই মুভিটার নাম লিখে ফেলবো, পুরো সেন্টেন্সটা আমি লিখবো না। অলরাইট, ঠিক আছে, শুধু কিওয়ার্ডস লিখবো এই 1 মিনিট প্রিপারেশন টাইমে। ওকে, তারপর দেখেন বুলেট পয়েন্টের উত্তরগুলোর নোট করবেন। ঠিক আছে? এরপর কি করব, মেইন টপিক নিয়ে আমি 2টা থেকে 3টা মেইন আইডিয়া কিওয়ার্ডস দিয়ে লিখে ফেললাম। তারপর এগুলার আনসারও হচ্ছে কি আমি 1 by 1 কিওয়ার্ড দিয়ে লিখে ফেলবো। ওয়্যার ইউ স ইট সাথে সাথে লিখে ফেলবেন। ধরেন মুভি থিয়েটারে দেখেছেন, বা বাসায় দেখেছেন, বা ফ্রেন্ডের বাসায় দেখেছেন, যেটা বলবেন ওইটা লিখে ফেলবেন। ঠিক আছে? শুধু কিওয়ার্ড দিয়ে সাইডে লিখে ফেলবেন। হোয়াট কাইন্ড অফ মুভি ইট ওয়াজ। ঠিক আছে? হোয়াট কাইন্ড অফ মুভি ইট ওয়াজ, এটা একটা থ্রিলার হতে পারে, সায়েন্স ফিকশন হতে পারে, রোমান্টিক কমেডি হতে পারে, সো এটাও লিখে ফেলবেন। ঠিক আছে?
এটাও লিখে ফেলবেন। তারপর হোয়াট ইট ওয়াজ অ্যাবাউট, ঠিক আছে, এটার মেইন এটা কি নিয়ে ছিল, ধরেন এটা ছিল হচ্ছে কি দুইটা লোক নিয়ে, ঠিক আছে, তাহলে এই জিনিসটাও আমরা সুন্দর মতো ওখানে লিখে ফেলবো কিওয়ার্ড আকারে। ওকে, অ্যান্ড এক্সপ্লেন হাউ ইউ ফেল্ট অ্যাবাউট ইট, ইউ ফেল্ট এক্সাইটেড, অথবা মুভিটা দেখার পর আপনার স্যাড লেগেছে এইটা, অথবা হচ্ছে কি আপনার অনেক হ্যাপি লেগেছে মুভিটা দেখার পর, এই ফিলিংটাও আমরা লিখে ফেলবো। তাইলে ওয়ান বাই ওয়ান বুলেট পয়েন্টের আনসার উত্তর আমরা লিখে ফেলবো, ঠিক আছে। ওকে, এইভাবে করে আসলে এই 1 মিনিট প্রিপারেশন টাইমটা ইউটিলাইজ করতে হবে আপনাদের। এই 1 মিনিট প্রিপারেশন টাইমে তাহলে আমরা ছোট ছোট করে কি নিয়ে কথা বলবো ওই আইডিয়াগুলো আমরা নোট ডাউন করে ফেলবো। মাঝে মাঝে এমনও হতে পারে যে আপনি আপনার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতে চাচ্ছেন, ঠিক আছে, আপনাকে একটা ইভেন্ট ডেসক্রাইব করতে বলা হলো, ধরেন আপনি একটি বার্থডে পার্টিতে গিয়েছেন, ওকে, এটা আপনাকে ধরেন ডেসক্রাইব করতে বলা হলো এই পার্ট 2 তে। তখন হচ্ছে কি ধরেন একটা নাইস একটা ওখানের মধ্যে একটা ঘটনা ঘটেছে, ঠিক আছে, খুব হ্যাপি একটা ঘটনা ঘটেছে, এটা নিয়ে আপনি কথা বলবেন। তাহলে এই 1 মিনিট প্রিপারেশন টাইমে আমরা চাইলে ওই জিনিসটাও নোট ডাউন করে ফেলতে পারি যে আমি এটা নিয়েও কথা বলবো। বেসিক্যালি ইটস কাইন্ড অফ আ মাইন্ড ম্যাপ, যেখানের মধ্যে আপনি নোট ডাউন করে রাখবেন যে আমি এটা নিয়ে কথা বলবো। এই যে নোট ডাউন করেছেন এটা কিন্তু আপনি চাইলে 2 মিনিট যে কথা বলবেন এর মাঝে কিন্তু আপনি আপনার এই নোটস গুলো ফলো করতে পারবেন, ঠিক আছে। তো ধরেন আপনি হচ্ছে কি একটা কাহিনী বলা শেষ করলেন, এরপর আপনি কি নিয়ে কথা বলবেন আপনার নোটসে তাকাবেন যে ও আচ্ছা আমি এটাও লিখেছি যে আমি এটা নিয়েও কথা বলবো, ঠিক আছে। তারপর আপনি নোটটা দেখে আপনার নোটস গুলা দেখে আপনি হচ্ছে কি তারপর ওইটা নিয়েও কথা বলতে পারবেন। তাহলে বুঝতে পেরেছেন কেন এই 1 মিনিট প্রিপারেশন টাইমে নোট ডাউন করাটা খুবই ইম্পর্টেন্ট, যাতে আপনি একটি অর্গানাইজড স্ট্রাকচারে কথা বলে যেতে পারেন, যাতে মাঝে দিয়ে ইউ ডোন্ট রান আউট অফ থিংস টু টক অ্যাবাউট, ঠিক আছে, যাতে 2 মিনিট ধরে আপনি টানা কথা বলে যেতে পারেন। দ্যাটস ওয়াই এই 1 মিনিট প্রিপারেশন টাইমটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমরা সবাই বুঝে গিয়েছি 1 মিনিট প্রিপারেশন টাইমে আসলে করতে কি হবে আমাদের, তাই না? সবাই বুঝে থাকলে আমাকে অবশ্যই থামস আপ দিয়ে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। আমি দেখছি অনেকে আমার সঙ্গে, আমার ইউটিউব স্টুডেন্টসরা আজকে অনেক অ্যাক্টিভ, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখছি আমার সঙ্গে আমার ফেসবুক স্টুডেন্টরাও আছে, ফেসবুক স্টুডেন্টরাও আমি আপনাদেরকে বলছি আপনারাও কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেন আপনারা বুঝতে পেরেছেন নাকি না, আর আপনাদের যদি কোনো কোয়েরিজ থেকে থাকে ওইটাও আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিবেন, তাই না? ঠিক আছে, অলরাইট, তাহলে লেট আস মুভ অন টু দ্য কি কেমনে এবার 1 মিনিট প্রিপারেশন তো আমরা নিলাম, এই 1 মিনিটের মধ্যে আমি কি কাহিনী বলবো কি বলবো সবকিছু আমি নোট ডাউন করে ফেললাম, তাই না? এরপর আসলে কেমনে আমি 2 মিনিট টানা কথা বলবো এটাও আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। অলরাইট, দেখেন কুইক টিপস, স্পিচ অর্গানাইজ করবেন, ঠিক আছে। এই যে 2 মিনিট যে আপনি কথা বলবেন, আপনি মানে সুন্দর করে অর্গানাইজ করে আপনাকে কথা বলতে হবে। আপনি হচ্ছে কি প্রথমে যেই জিনিসটা বলার কথা ওইটা আপনি লাস্টে বললেন, লাস্টের কথা শুরুতে বললেন, তাহলে তো হলো না, তাই না? আমরা যেরকম প্যারাগ্রাফ রাইটিং, এসে রাইটিং এর সময় যেমন সুন্দর করে একটা ইন্ট্রোডাকশন দিয়ে, টপিকের ইন্ট্রোডাকশন দিয়ে তারপর হচ্ছে কি অনেক কথা বলি টপিকটা নিয়ে, তারপর এন্ডিংটাও আমরা সুন্দর করে একটা কনক্লুশন দিয়ে দিই, সেরকম আমরা আইএলটিএস এর স্পিকিং এও জিনিসটা সুন্দর করে, তাইলে আমরা কি করব সুন্দর করে অর্গানাইজ করে কথা বলবো। এই জিনিসটা কিন্তু এক্সামিনার অনেক নোটিস করে যে আপনি সুন্দর করে অর্গানাইজ করে কথা বলতে পারছেন নাকি না, ঠিক আছে। তাহলে হচ্ছে কি আপনাকে বলা হলো একটা মুভি দেখেছেন এটা নিয়ে কথা বলতে, ঠিক আছে। আপনি ধরেন শুরুতেই বলা শুরু করে দিলেন যে হ্যাঁ মুভিটা অনেক জোস ছিল, এই ছিল সেই ছিল, তাই না? এটা তো হলো না, আপনাকে সুন্দর করে অর্গানাইজ করে বলতে হবে। প্রথমে বলবেন হচ্ছে মুভিটা কি ছিল, আপনি কার সাথে মুভিটা দেখেছেন, ঠিক আছে, সবকিছু মুভির ডিটেলস বললেন। এরপর আপনি সুন্দর করে বলবেন যে হচ্ছে কি হ্যাঁ মুভিটা অনেক ভালো ছিল, অনেক এনজয় করেছি মুভিটা, এভাবে করে সুন্দর করে একটি এন্ডিং দিব, তাই না? সবকিছুরই তো একটা সৌন্দর্য আছে, তাই না? আমরা এই আইএলটিএস এর স্পিকিংও আমরা এই সৌন্দর্যটি মেনটেন করার চেষ্টা করব, কারণ এক্সামিনার কিন্তু এগুলাই নোটিস করে আপনাকে স্কোরিং করছে, ঠিক আছে। সো এগুলো আমরা অবশ্যই মাথায় রাখবো। দেখে আসি তারপর আমরা নেক্সট পার্টটা। দেখেন
পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন, এই জিনিসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা মানে কি আসলে পার্সোনাল এক্সপিরিয়েন্সও শেয়ার করতে পারেন। আমি যেটা বললাম, ধরেন হচ্ছে কি আপনি এরকম একটা টপিক দিল যেখানের মধ্যে হচ্ছে কি এই টপিক রিলেটেড আপনার খুব নাইস একটি পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে। ধরেন আপনাকে বললো বার্থডে পার্টি নিয়ে কথা বলতে, ঠিক আছে, জাস্ট একটা এক্সাম্পল, ঠিক আছে। অথবা গিফট গিভিং নিয়ে কথা বলতে বললো, ঠিক আছে। তখন আপনার মাথায় একটা এই টপিক রিলেটেড একটা মজার একটা কাহিনী মনে পড়ে গেল। আপনি কিন্তু চাইলে এই 2 মিনিটের মধ্যে আপনার একটি পার্সোনাল এক্সপিরিয়েন্সও নিয়ে আসতে পারেন। এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি একটা খুব পজিটিভ এফেক্ট ফেলে। তার মানে আপনি খুব জেনারেল জিনিস নিয়ে কথা বলছেন না, আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এতটাই সুন্দর করে বলতে পারেন যে আপনি এই জিনিস নিয়ে আপনি এই টপিক নিয়ে অনেক কিছু বলতে পারছেন। তাহলে আপনি চাইলে আপনার একটা বা দুটা আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে কথা বলতেই পারেন, যে অ্যাকচুয়ালি অ্যাবাউট দিস টপিক আই হ্যাভ সামথিং এলস টু অ্যাড, যে এরকম এরকম হয়েছিল আমার সাথে, সো আমি এটাও শেয়ার করছি আপনাদের সঙ্গে যে এই কাহিনী হয়েছিল, ঠিক আছে। তাহলে এইভাবে করে সুন্দর করে আমরা চাইলে একটি পার্সোনাল এক্সপিরিয়েন্সও অ্যাড করে ফেলতে পারি আমাদের IELTS এর স্পিকিং পার্ট 2 অংশে। এটাও ইজ আ ভেরি গুড টিপস ফর এক্সটেন্ডিং ইয়োর আনসার। আপনার আনসারটা এভাবেও আপনি এক্সটেন্ড করতে পারেন। একটি পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি অ্যাডই করে দেন, অ্যাটলিস্ট 30 to 40 সেকেন্ডস তো ওখানেই চলে যায়, তাই না? এই পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতেই চলে যায়, তাই না? তাহলে এটাও কিন্তু একটা সুন্দর একটা ওয়ে ফর এক্সপ্যান্ডিং ইয়োর আনসার। আরেকটা জিনিস মাথায় রাখবেন, এগুলা কিন্তু সব ন্যাচারাল ফিল হতে হবে। জাস্ট বিকজ আমি আনসার এক্সটেন্ড করব বলে এখন খুব আনন্যাচারাল লাগলেও আমি একটা জিনিস অ্যাড করে দিব, এটা তো হয় না, তাই না? ঠিক আছে, আসলে এভাবে করব না, আমরা জিনিসটা খুব ন্যাচারাল দেখানোর চেষ্টা করব আমরা, ঠিক আছে। খুব ন্যাচারালি আমরা জিনিসটা অ্যাড করে দিব, ওকে। এরপর দেখেন স্পেসিফিক্যালি আনসার করবেন। এটার মিনিং হচ্ছে কি, কখনো টপিক থেকে আপনি সরে যাবেন না। ধরেন হচ্ছে কি আপনাকে বলা হলো, ওই যে আমরা আগের কিউ কার্ডে চলে আসি, ডেসক্রাইব আ মুভি দ্যাট ইউ এনজয়েড, ঠিক আছে। আপনাকে কিন্তু স্পেসিফিকলি বলেছে একটা মুভি নিয়ে কথা বলতে যেটা আপনি খুব এনজয় করেছেন, তাই না? ঠিক আছে, কিন্তু আপনি যদি ইন জেনারেল মুভির সিন নিয়ে কথা বলতেই থাকেন, যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা কেমন, হ্যাঁ আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতে আছেন এখন আপনি, জাস্ট বিকজ এখানে মুভির কথা বলেছে, এটা কিন্তু হবে না। অলওয়েজ স্টিক টু দ্য টপিক, অলওয়েজ আনসার স্পেসিফিক্যালি। এটা অনেকেই করে, এটা একটা খুব কমন মিস্টেক আমাদের মধ্যে, যে আমরা মাঝে মাঝে টপিক থেকে অন্যদিকে চলে যাই। হ্যাঁ, ফিল্ম নিয়ে কথা বলতে বলা হয়েছে, এখন আমরা মুভি নিয়ে কথা বলতে বলা হয়েছে, আমরা এখন ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলা শুরু করে দিয়েছি। আপনি আপনার অপিনিয়ন দিয়েই যাচ্ছেন ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে, এইসব করলে হবে না। অলওয়েজ স্টিক টু দ্য টপিক, যে কি বলেছে আপনার প্রশ্নে ওইটাই আপনাকে আনসার দিতে হবে, ওইটা রিলেটেডই আশেপাশে আনসার করতে হবে, তাই না? ঠিক আছে, তাহলে হচ্ছে কি এতটুকু বুঝে থাকলে আপনারা অবশ্যই হচ্ছে কি আমাকে কমেন্ট সেকশনে থামস আপ দিয়ে জানিয়ে দিবেন, ঠিক আছে। আর আপনাদের যদি আরো কোনো হচ্ছে কি কোয়েরিজ থাকে, ওইটাও আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। অলরাইট, আপনারা যারা অ্যাকচুয়ালি আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, যারা এগুলা নিয়ে একটু হলেও আইডিয়া আছে, আপনারা আমাকে এটাও জানাতে পারেন যে আইএলটিএস কিউ কার্ড সম্পর্কে আপনাদের ধারণা কি। আপনাদের আইএলটিএস কিউ কার্ড আনসার করার সময় আসলে কোন জিনিসটা সবচেয়ে বেশি কঠিন লাগে, এই জিনিসটাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেন। কোন জিনিসটা সবচেয়ে বেশি ভয় পান? অনেকের কাছে এমনও থাকে যে এই যে আইএলটিএস কিউ কার্ডের এরকম প্রশ্ন আসলে সবচেয়ে বেশি আমার ভয় লাগে। হ্যাঁ, ধরেন গিফট গিভিং, ঠিক আছে, এই এই প্রশ্নটা আমার অনেক, এই কিউ কার্ডটা আমার অনেক ভয় লাগে, ঠিক আছে। এরকম যদি কোনো টপিক থেকে থাকে যেটা আপনাদের অনেক ভয় লাগে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ওকে, তাইলে নেক্সট পার্টে চলে যাই। ডিফারেন্ট টেন্সেস ব্যবহার করবেন, এটা হচ্ছে কি ওই ক্যাটাগরির আন্ডারে ফল করে যে আপনার একটু কিছু গ্রামাটিক্যাল রেঞ্জ থাকতে হবে, একটু কমপ্লেক্স গ্রামার ইউজ করার অভ্যাসটা থাকতে হবে, ঠিক আছে। আপনাকে বললো মুভি ইউ এনজয়েড, হ্যাঁ আপনি পুরোটাই পাস্ট টেন্সে বলে গেলেন, ঠিক আছে, মাঝখানে আপনি পাস্ট পারফেক্ট ইউজ করলেন না, আবার একটু ফিউচার নিয়েও কথা বললেন না, কিছুই করলেন না, তাহলে কিন্তু আপনার স্কোরটা স্বাভাবিকভাবে একটু কম আসবে, 5 আসবে, 6 আসবে, তাই না? ঠিক আছে, যদি আপনি অনেক টেন্সেস এখানে ইউজ করেন, আর একটু কমপ্লেক্স গ্রামার ইউজ করেন, একটু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করেন, ঠিক আছে, তাহলে হচ্ছে কি আপনার মার্কসটাও একটু
বেশি আসবে। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে একটু ডিফারেন্ট গ্রামারও ব্যবহার করার চেষ্টা। ওকে, এটা ছিল আমাদের ডিফারেন্ট টেন্সেস ব্যবহার করবেন। এরপর দেখেন ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি ব্যবহার করবেন। খুবই নর্মাল একটা বিষয় যে আমাদের কিছু ভোকাবুলারি হাতে থাকতে হবে। A very good way of practicing this is that আমাদের অনেক কমন কিউ কার্ডস আছে আইএলটিএস এর, ঠিক আছে? আপনারা চাইলে এগুলো বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন, ওই টপিক রিলেটেড সব ভোকাবুলারি আপনারা শিখে ফেলতে পারেন। যেমন মুভি রিলেটেড অনেক ভোকাবুলারিজ আছে, ঠিক আছে? ওগুলো আপনারা শিখে ফেলতে পারেন। ওকে, ওয়ান বাই ওয়ান এগুলো আপনারা শিখে ফেলতে পারেন। আপনাদের যদি তাও অনেক কষ্ট হয় এই প্রেপটা নেওয়ার জন্য, আমাদের তো 10 মিনিট স্কুল আপনাদেরকে হেল্প করার জন্য আছেই, তাই না? 10 মিনিট স্কুলে আমাদের কোর্স আছে আইএলটিএস কোর্স বাই মুনজারিন শহীদ, ওটাতেও আপনারা চাইলে এনরোল হয়ে যেতে পারেন, যেখানের মধ্যে সব সলিউশন ক্লাস আছে, সব টিপস এন্ড ট্রিক্স তো আছে কেমনে আপনারা এই 2 মিনিটসটা এস করে ফেলবেন, ঠিক আছে না? অলরাইট, তাহলে দেখে আসি ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারিও ব্যবহার করব। আমরা ধরেন হচ্ছে কি কেমন ভোকাবুলারি, ধরেন সিনোনিম অ্যান্টোনিমও প্র্যাকটিস করব, ঠিক আছে? কেমনে হচ্ছে কি আমরা কিছু ওয়ার্ডের অনেকগুলো সিনোনিম কেমনে অ্যাপ্লাই করতে পারি, হ্যাঁ, এগুলোও আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? এটাও তাইলে মাথায় রাখবেন। ওকে, এরপর চলে আসি নেক্সট অংশে। নেক্সট অংশটা আসলে কি? নেক্সট অংশটা হচ্ছে কানেক্টরস ব্যবহার করবেন। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে? কেন ইম্পর্টেন্ট? কারণ এই জিনিসটা কিন্তু আপনার এক্সামিনার অনেক নোটিস করে যে আপনি লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করতে পারছেন নাকি না। এটা খুবই নোটিস করে এক্সামিনার্স না, ঠিক আছে? এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি দেখেন, আপনি এখানে নিশ্চয়ই পার্ট 2 তে অনেক কথা বলবেন, তাই না? তখন মাঝখানে এরকম লিঙ্কিং ওয়ার্ডস আপনি ব্যবহার করবেন যে অ্যান্ড, অলসো, দেন, তাই না? এগুলো খুব কমন লিঙ্কিং ওয়ার্ডস, তাই না? আপনি একটা কাহিনী বলতে আছেন যে আই ওয়েন্ট টু দিস শপ, দেন আই হ্যাড আইসক্রিম, দেন আই হ্যাড এনিথিং এলস, ধরেন দেন আই হ্যাড জুস, দেন আই হ্যাড সাম সফট ড্রিঙ্কস। তো প্রতিটাতে দেন দেন দেন, তাই না? দেন একটা লিঙ্কিং ওয়ার্ড, দেন একটা কানেক্টর। তো এই যে বারে বার রিপিটেটিভলি একটাই লিঙ্কিং ওয়ার্ড ইউজ করা, দিস লুকস ভেরি ব্যাড ইন আইএলটিএস। তাহলে আমরা কি করব, আমরা যাতে এই জিনিসটা রিপিটেটিভ না লাগে, আমরা অনেকগুলা লিঙ্কিং ওয়ার্ডস শিখে যাব, অনেকগুলা কানেক্টরস শিখে যাব, যাতে ডিফারেন্ট টাইমে আমি ডিফারেন্ট কানেক্টরস ব্যবহার করতে পারি, তাই না? ঠিক আছে, কানেক্টরস জিনিসটা কি? একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স কানেক্ট করার জন্য যে ওয়ার্ডস গুলো আমরা ব্যবহার করে থাকি ওইটা। আর এই ওয়ার্ডস গুলো সুন্দর হলে না আপনার স্পিচটাও অনেক সুন্দর দেখায়, ঠিক আছে? তাহলে আমরা আজকে শিখে ফেলবো যে কানেক্টরস কেমনে আমরা ব্যবহার করতে পারি, কি কি কানেক্টরস আপনার আইএলটিএস স্পিকিং পার্ট 2 তে বেশি কাজে আসে। দেখেন, কানেক্টরস ব্যবহার করবেন বিগিনিং এর ক্ষেত্রে, ঠিক আছে? এখন আপনি একটা স্টোরি বলা শুরু করবেন, পার্ট 2 টা বলা শুরু করবেন, তখন আপনি কি বলতে পারেন? ফার্স্ট অফ অল, ঠিক আছে, এভাবে করে বলতে পারেন। তারপর সেকেন্ডটাতে যাওয়ার সময় সেকেন্ডলি, তারপর থার্ডে যাওয়ার সময় থার্ডলি, এভাবে করে সুন্দর করে আপনি এক একটা কানেক্টরস ব্যবহার করতে পারেন। আরো একটা সুন্দর কানেক্টরস আছে, যদি এটা বেশি রিপিটেটিভ হয়ে যায় তখন আপনি টু কিক অফ, এটাও একটা সুন্দর কানেক্টরস। এরকম অনেক কানেক্টরস আছে যেগুলো আপনারা শিখে নিতে পারেন, যাতে আপনারা আইএলটিএস এর স্পিকিং এ ব্যবহার করতে পারেন, ঠিক আছে? যেমন হচ্ছে টু কিক অফ, ঠিক আছে? টু কিক অফ এটা বলে আপনি সুন্দর মতো আপনার সেন্টেন্সটা স্টার্ট করতে পারেন। এগুলা সেন্টেন্সের বিগিনিং এ বলা হয়, শুরুর দিকে, স্পিচের শুরুর দিকের কানেক্টরস এগুলো, ঠিক আছে? এরপর হচ্ছে অ্যাড করার জন্য। অ্যাড করার জন্য আমরা কি কি কানেক্টরস ইউজ করতে পারি? এখন আপনি ধরেন আরো একটা কথা অ্যাড করবেন আপনার স্পিচে, ঠিক আছে? একটা অপিনিয়ন দিবেন আপনার স্পিচে, ঠিক আছে? তখন হচ্ছে কি আফটার দ্যাট, তারপর আরো একটা কানেক্টর নেক্সট, তাই না? যেটা বললাম যে দেন কানেক্টরটা সবাই অনেক ওভার ইউজ করে, দেন আই ডিড দিস, দেন আই ডিড দ্যাট, ঠিক আছে? তো ডিফারেন্ট কানেক্টরস আমরা ব্যবহার করব এক একটা সেন্টেন্সের পর অ্যাড করার জন্য। আফটার দ্যাট আই ওয়েন্ট টু দ্য মিউজিয়াম, নেক্সট আই ওয়েন্ট টু দ্য আর্ট গ্যালারি, ঠিক আছে? তাহলে হচ্ছে বারে বার আফটার দ্যাট ইউজ না করে মাঝে মাঝে আফটার দ্যাট, দেন, নেক্সট, এক একটা কানেক্টরস আমরা ব্যবহার করলে আপনার স্পিচটা আরো সুন্দর দেখাবে, ঠিক আছে?
অলরাইট, এরপর হচ্ছে কি টপিক চেঞ্জ করার জন্য। এরপর হচ্ছে কি আপনি ধরেন টপিক চেঞ্জ করে ফেলবেন, ঠিক আছে, এখন আপনি অন্য টপিকে চলে যাবেন, এখন আপনি অন্য আরেকটা স্টোরি বলতে যাবেন, তখন আপনি সুন্দর মতো এনিওয়েজ অথবা এনিওয়ে আমি এটা কমপ্লিট করে আমি অন্য কিছু করলাম, ঠিক আছে, তখন হচ্ছে কি এনিওয়ে কানেক্টরটা সুন্দর করে আপনার সেন্টেন্সে আপনি ব্যবহার করে ফেলতে পারেন, ঠিক আছে। এরপর কনক্লুশন যেটা বললাম, সুন্দর একটা স্টার্টিং থাকতে হবে, সুন্দর একটা এন্ডিং থাকতে হবে। কনক্লুশন দেওয়ার জন্য সুন্দর করে কিছু কানেক্টরস ব্যবহার করা যায়, একদম অ্যাব্রাপ্টলি না, যে আপনি আপনার স্পিচটা এন্ড করে দিলে এটা খারাপ দেখায়। সো ফাইনালি অথবা ইন দি এন্ড আই উড লাইক টু সে আই ওয়াজ ভেরি হ্যাপি বাই মাই ভিজিট টু দ্য মিউজিয়াম, এই লাইনটা, ঠিক আছে, তখন আপনি লাস্টে এইভাবে সুন্দর করে বলতে পারেন যে ইন দি এন্ড আই ওয়াজ ভেরি হ্যাপি টু ভিজিট দ্য মিউজিয়াম। তো এইভাবে সুন্দর করে একটা কানেক্টর অ্যাড করে আপনি এন্ডিংটা দিয়ে দিলেন, তাই না? তো এরকম শত শত কানেক্টরস আছে যেগুলো আপনারা প্র্যাকটিস করে ফেলতে পারেন এক একটা ক্ষেত্রে, শুরুর দিকের কিছু কানেক্টরস, মিডলের দিকের কিছু কানেক্টরস, এন্ডিং এর দিকের কিছু কানেক্টরস, তাই না? ঠিক আছে, ওকে ওকে, আমি দেখছি অনেকেই হচ্ছে আমাদের সঙ্গে আছেন, বলছেন যে আপনারা বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, আপনারা যদি এতটুকু পর্যন্ত বুঝতে পারেন তাহলে আমাকে থামস আপ জানিয়ে অথবা ক্লিয়ার জানিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, যাতে আমি নেক্সট অংশে মুভ অন করতে পারি। ওকে, অলরাইট, নেক্সটটাতে আমরা চলে যাই। এইগুলো ছিল আমাদের কানেক্টরস আমি আবারও বলে দিই, খুবই খুবই ইম্পর্টেন্ট আপনাদের আইএলটিএস স্পিকিং এর জন্য। এই জিনিসটা কিন্তু এক্সামিনার অনেক নোটিস করে। সো ডিফারেন্ট রেঞ্জ অফ কানেক্টরস থাকলে আপনার স্পিচটার কোয়ালিটি বাড়ে, আপনার স্কোরও বেড়ে যায়, ঠিক আছে। আমি দেখছি অনেকে আমাকে বলছেন যে আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সটটাতে চলে যাই আমরা। এটা একটা মেথড যেটা আপনারা চাইলে আপনাদের হচ্ছে কি আইএলটিএস স্পিকিং এর পার্ট 2 তে স্পেসিফিকলি এটা ব্যবহার করতে পারেন। মোস্ট অফ দ্য টাইম আমরা যেটা বলছিলাম পার্ট 2 তে সবাই একটা কমন একটা ইস্যু ফেস করে, যেটা হলো উই রান আউট অফ থিংস টু টক অ্যাবাউট। আমরা আর খুঁজে পাই না, 1 মিনিটের পর আমরা আর খুঁজে পাই না আর কি নিয়ে কথা বলতে পারি, আর কি নিয়ে কথা বলতে পারি। সো তখন হচ্ছে কি এই জিনিসটা মাথায় রাখলে আপনার স্পিচটা আরেকটু এক্সটেন্ড হয়। This is called the PPF method, past, present, future. আপনি ধরেন আপনাকে একটা ইভেন্ট ডিসক্রাইব করতে বলা হলো, ঠিক আছে, আমি প্রথমে আপনাদেরকে এটা বলে দিই যে এটা কিন্তু ইজ নট অ্যাপ্লিকেবল ফর অল দ্য কিউ কার্ডস। এটা আপনারা চেষ্টা করবেন না সব কিউ কার্ডে ঢুকিয়ে দিতে, ঠিক আছে। সো আপনারা চেষ্টা করবেন এটা যাতে ন্যাচারাল ফিল হয়। ওকে, যেমন হচ্ছে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, আপনারা এটা মাথায় রাখতে পারেন যে অতীতকালে একটি গল্প, বর্তমান সময়ের একটি গল্প, ভবিষ্যৎকালের একটি গল্প। আমরা চলেন আমাদের আগের কিউ কার্ডে চলে যাই। এখানের ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লাই করা পসিবল। আপনার স্পিচে আপনি চেষ্টা করবেন একটা পাস্ট নিয়ে একটা গল্প বলতে, প্রেজেন্ট নিয়ে একটা গল্প বলতে এবং ফিউচার নিয়ে কিছু বলতে। হ্যাঁ, এটা যে গল্পই হইতে হবে এটা কথা না, বাট আপনি পাস্ট নিয়েও কিছু বলবেন, প্রেজেন্ট নিয়েও কিছু বলবেন, ফিউচার নিয়েও কিছু বলবেন, তাহলে আপনার হচ্ছে আসলে তিনোটা টেন্স কভার হয়ে যাচ্ছে, তাই না? দিস ইজ আ ভেরি গুড হ্যাক টু কভার অল দ্য টেন্সেস। এটার কারণে আপনার এটাও লাগে যে হচ্ছে কি আপনি অনেকগুলো গ্রামার পারেন, তাই না? আর এটার কারণে আপনার আনসারও অনেক এক্সটেন্ডেড হয়, ঠিক আছে। সো এই জিনিসটা ফলো করলে কিন্তু অ্যাকচুয়ালি অনেক লাভ হয়। যেমন দেখেন এই কিউ কার্ডের ক্ষেত্রে আমরা পিপিএফ মেথডটা কেমনে অ্যাপ্লাই করতে পারি। Describe a movie that you enjoyed. You should say where you saw it, what kind of movie it was, what it was about, and explain how you felt about it. এখানের মধ্যে কিন্তু আমি একটা মুভি দেখেছি যেটা আমি এনজয় করেছি, এটা নিয়ে আমি কথা বলছি, তাহলে আমি অলরেডি পাস্ট টেন্সের কথা বলে ফেলেছি। পিপিএফ এ কি পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, ঠিক আছে। তারপর হচ্ছে কি তাহলে পাস্ট নিয়ে অলরেডি কথা বলে ফেলেছি, আমি পাস্টে একটা ফিউচার বা পাস্টে একটি মুভি দেখেছি, আই স দিস মুভি শশ্যাঙ্ক রিডেম্পশন, এটা নিয়ে আমি একটা গল্প বলে ফেললাম। এরপর প্রেজেন্ট নিয়ে কিছু বললাম এখানের মধ্যে মুভি নিয়ে, যে আপাতত আমি প্ল্যান করছি এখানে প্রেজেন্ট নিয়ে বলা যায় হচ্ছে কি, হ্যাঁ আমি প্রেজেন্টও একটা মুভি দেখছি। আমরা মাঝে মাঝে থাকে না যে মাঝে মাঝে মুভিটা অনেকক্ষণ পজ করে করে দেখি, কয়েকদিন লেগে যায় আমাদের একটা মুভি দেখতে, তাই না? এরকমও তো হতে পারে। সো হচ্ছে কি এটাও বলতে পারেন যে হ্যাঁ আমি প্রেজেন্টেও আরেকটা ফিউচার মুভি দেখছি
দিস ইজ দ্য মুভি, ধরেন গ্রেভ অফ ফায়ারফ্লাইজ, হ্যাঁ এই মুভিটাও আমি দেখার চেষ্টা করছি প্রেজেন্টে, তাহলে পিপিএফ এ পি পি এই দুইটা শেষ হয়ে গেল, ঠিক আছে। প্রেজেন্ট নিয়েও একটা গল্প বলে ফেলাম। তারপর ফিউচার নিয়েও কিছু বলতে পারেন, হ্যাঁ মুভি দ্যাট ইউ এনজয়েড। ফিউচারেও হচ্ছে কি আপনি মুভি একটা দেখার প্ল্যান করছেন, ঠিক আছে। ধরেন হচ্ছে কি আপনি ফিউচারে একটা মুভি, ধরেন এখন যে হাইপটা চলছে আপনার জওয়ান মুভি নিয়ে, ধরেন আপনি এটাও বলতে পারেন, মেনশন করতে পারেন যে একটা মুভি নিয়ে অনেক হাইপ চলছে, যেটা নিয়ে আমি হচ্ছে কি দেখতে অনেক ইচ্ছুক, আমি আই এম প্ল্যানিং অন ওয়াচিং ইট ইন দ্য মুভি থিয়েটার সুন। তাহলে ফিউচার নিয়েও আমি একটা লাইন বলে ফেললাম, তাই না? সো এভাবে করে আপনি যে কোনো ইয়েতে কিউ কার্ডে পিপিএফ মেথডটা ফলো করতে পারেন। আবারও বলে দিলাম, এটা কিন্তু ফোর্স করার চেষ্টা করবেন না, এটা ফোর্স করার চেষ্টা করলে কিন্তু ন্যাচারাল সাউন্ড করে না। যদি পসিবল হয় আপনার কিউ কার্ডে পাস্ট নিয়ে, প্রেজেন্ট নিয়ে এবং ফিউচার নিয়ে কিছু বলার, তখন আপনি পিপিএফ মেথডটা ইউজ করতে পারেন, ঠিক আছে। কিন্তু হচ্ছে কি ধরেন ফিউচার নিয়ে আসলে এই টপিকের উপর বলার কিছু নেই, ওকে, তখন আপনি চেষ্টা করবেন এটা স্কিপ করতে, আপনি তখন ফিউচারের পার্টটা স্কিপ করবেন, পাস্ট আর প্রেজেন্ট নিয়ে বলবেন, ওকে। সো তিনটাই যে একদম একটা ফর্মুলার মতো সব কিউ কার্ডে কাজ করবে এটা কিন্তু না, সবসময় এটা কাজ করে না, কিন্তু এই মেথডটা আপনার একটা টিপ হিসেবে, একটা ট্রিক্স হিসেবে আপনার হচ্ছে কি সাথে রাখার জন্য এটা মাঝে মাঝে হেল্প করে থাকে, ওকে। এরপর চলে আসেন পিপিএফ মেথড, দেখলাম আমরা, ওকে। পিপিএফ মেথডের পর আমরা চলে আসি আনসার্স কেমনে এক্সপ্যান্ড করবেন। Where is the museum located? আমরা কেমনে আনসারটা এখন দেখব, এই কোয়েশ্চেনের মিউজিয়ামটা কোথায় লোকেটেড, এটা ধরেন একটা বুলেট পয়েন্ট, হ্যাঁ একটা মিউজিয়াম ভিজিট নিয়ে আপনাকে কথা বলতে বলা হলো, আর একটা বুলেট পয়েন্ট ওখানের মধ্যে হলো মিউজিয়ামটা কোথায় লোকেটেড। এখন আপনি শুধু খালি বললেন হচ্ছে মিউজিয়ামটা ঢাকার শাহবাগে লোকেটেড, ধরেন, হ্যাঁ ফর এক্সাম্পল, শুধু এটা না বলে আপনি এটা কেমনে একটু লেন্দি করতে পারেন, 1-2 লাইন, এটাই আমরা দেখবো। The museum is located in the downtown core of Toronto. It's close to the university, some very famous restaurants and the CN Tower. তাহলে আমি আরো কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়ে এই আনসারটাকে লেন্দি করে ফেললাম, তাই না? এই এটার কারণে কিন্তু শুধু লেন্দি না, মানে আননেসেসারি ইনফরমেশন দিয়ে কিন্তু আমি লেন্দি করি নাই, হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি কিন্তু কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন দিয়ে আনসারটা লেন্দি করে ফেলতে পারি, হ্যাঁ একটা জাস্ট 1 লাইনার আনসার না দিয়ে আমরা চেষ্টা করব এটাকে 2 থেকে 3 লাইনে নিয়ে আসতে। এইভাবে করেও আমরা সুন্দর করে কিন্তু আনসার এক্সপ্যান্ড করে ফেলতে পারি। অলরাইট, তাহলে আমরা দেখে আসি নেক্সটটাতে, ইডিয়মস এর ব্যবহার। ইডিয়মস এর ব্যবহারটা কিন্তু আইএলটিএস স্পিকিং এ স্পেসিফিকলি অনেক ইম্পর্টেন্ট। এই জিনিসটাও কিন্তু আপনার এক্সামিনার অনেক নোটিস করে যে আপনি সুন্দর মতো ন্যাচারালি ইডিয়ম্যাটিক এক্সপ্রেশনস আর ইডিয়মস কি অ্যাপ্লাই করতে পারছেন নাকি না। যেমন হচ্ছে দেখেন কিছু ইডিয়মস আমরা পড়ে আসি যেগুলো আপনার আইএলটিএস স্পিকিং পার্ট 2 তে হচ্ছে কি অনেকটুকু আসে। যাদের হচ্ছে ইডিয়মস নিয়ে আইডিয়া নেই তাদেরকে আমি বলে দিই ইডিয়ম জিনিসটা আসলে কি। ইডিয়ম হচ্ছে কিছু গ্রুপ অফ ওয়ার্ডস বা ওয়ার্ডস যেগুলো হচ্ছে কি দেখতে একরকম কিন্তু ওইটার লিটারাল মিনিংটা আসলে ব্যবহার হয় না, ওইটার মিনিংটা আসলে অন্যরকম। যেমন ইডিয়ম বুকওয়ার্ম, বই পোকা, ঠিক আছে, আপনি কাউকে বুকওয়ার্ম ডাকছেন তার মানে কি সে আসলে বইয়ের পোকা না, তার মানে হচ্ছে কি আসলে সে বই পড়তে খুব ভালোবাসে, তাই না, তাদেরকে আমরা বই পোকা বলি বা বুকওয়ার্ম বলি। তাহলে বুকওয়ার্মের একটা লিটারাল মিনিং আছে কিন্তু আমরা যখন সেন্টেন্সে ইউজ করছি এটার আসলে মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জিনিসটাকেই বলা হয় ইডিয়মস। যেমন ইটস রেইনিং ক্যাটস এন্ড ডগস, তার মানে কি আসলে কুকুর আর বিড়ালের বৃষ্টি হচ্ছে না, আর তার মানে কি রেইনিং ক্যাটস এন্ড ডগস মানে কি আসলে অনেক বৃষ্টি হচ্ছে, তাই না। তো এই জিনিসগুলাকে বলা হয় আসলে ইডিয়মস, কিছু এক্সপ্রেশনস, হ্যাঁ এই জিনিসটা কিন্তু নেটিভ স্পিকারসরা অনেক ইউজ করে থাকে, তো এই জিনিসটা আমরাও চেষ্টা করব অ্যাপ্লাই করার জন্য। ওকে, দেখেন কিছু ইডিয়মস আমরা পড়ে নিই। ওভার দ্য মুন, অন ক্লাউড 9, ইট মেক্স মাই ব্লাড বয়েল, পিস অফ কেক, ওয়ান্স ইন আ ব্লু মুন। আপনারা আমাকে এগুলার আনসার দেখি তো কমেন্ট সেকশনে দিয়ে দেন। ওভার দ্য মুন মানে কি, অন ক্লাউড 9 মানে কি, এরপর ইট মেক্স মাই ব্লাড বয়েল এটারও মিনিং কি, পিস অফ কেক,
ওয়ান্স ইন আ ব্লু মুন, এগুলার মিনিং যদি কোনোটারই মিনিং যদি আপনাদের জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেন। আমি দেখি আপনারা কারা হচ্ছে কি আপনাদের মধ্যে কারা আসলে আমাকে সঠিক উত্তরটি দিতে পারছেন, আমি দেখে আসি। এখানের মধ্যে সবগুলো না জানলেও পিস অফ কেক, এটা কিন্তু অনেকের জানার কথা। এটা কিন্তু খুব সচরাচর ইউজ করা হয় এরকম একটি ইডিয়াম। ওকে, আমি দেখছি রাহাতুল ইসলাম ভাইয়া অলরেডি আমাকে একটি আনসার দিয়ে দিয়েছেন এন্ড হি ইজ অ্যাবসলিউটলি রাইট। আমাকে এরপর দেখেন তো, ওয়ান্স ইন আ ব্লু মুন, এটাও কিন্তু একটি ইজি ইডিয়াম। ওয়ান সেকেন্ড, ইয়েস, এটাও একটা ইজি ইডিয়াম যেটা আসলে অনেকেরই জানা থাকে। ইয়েস, আমি অলরেডি আনসার পেয়ে গিয়েছি আরো একটির। ওকে, ওভার দ্য মুন অথবা ক্লাউড নাইন, এটাও কিন্তু হচ্ছে কি একটি অনেক ইজি ইডিয়াম যেটা আপনাদের জানা থাকার কথা। আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে আনসারটি দেন, তাহলে হচ্ছে কি আমি বুঝে যাব যে আপনারা অনেক কিছুই পারেন, তাই না? আমি আনসার পেয়ে যাচ্ছি, ইয়েস অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ, অনেকে আপনারা ধরতে পেরেছেন যে আসলে আনসারটা কি। ওকে, দেখেন এখন আমরা চলে আসি এগুলার মিনিং কি আসলে। ওভার দ্য মুন অথবা অন ক্লাউড নাইন, এগুলা কিছু ইডিওম্যাটিক এক্সপ্রেশনস, এগুলার মিনিং হচ্ছে কি আসলে অনেক হ্যাপি হওয়া। ঠিক আছে, আফটার গেটিং 8 ইন মাই আইএলটিএস স্কোর আই ওয়াজ অন ক্লাউড 9, মানে কি আমি আইএলটিএস স্কোরে 8 পাওয়ার পর আই ওয়াজ অন ক্লাউড 9, তার মানে হচ্ছে কি আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম, আমি অনেক হ্যাপি হয়েছিলাম। অথবা হচ্ছে কি আফটার গেটিং আ ব্যান্ড স্কোর অফ 9 ইন মাই আইএলটিএস আই ওয়াজ ওভার দ্য মুন, এটারও মিনিং সেম যে আমি অনেক হ্যাপি হয়েছিলাম আফটার গেটিং ব্যান্ড 9 ইন মাই আইএলটিএস স্কোর। ওকে, ঠিক আছে, এগুলা হলো ওভার দ্য মুন আর ক্লাউড 9। এরপর দেখেন ইট মেক্স মাই ব্লাড বয়েল, এটা মানে কি আমার ব্লাড আসলে কি বয়েল হচ্ছে, সিদ্ধ হচ্ছে? না, তাই না? আসলে ইটস অ্যান এক্সপ্রেশন টু এক্সপ্রেস হাউ অ্যাংরি ওয়ান পারসন ইজ। ধরেন আপনাকে খুব অ্যাংরি করেছে একটি ইনসিডেন্ট, হ্যাঁ, আফটার সিইং মাই IELTS score, after seeing a band score of 5 in my IELTS, it made my blood boil. তার মানে কি আমি যখন দেখেছি যে আমার আইএলটিএস স্কোর 5 এসেছে মাত্র, তখন আমার ব্লাড পুরো বয়েল করা শুরু করেছে, তার মানে আমি খুব অ্যাংরি হয়ে গিয়েছিলাম। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে কি আসলে ইট মেক্স মাই ব্লাড বয়েল। ওকে, ধরেন হচ্ছে কি কেউ আপনার সাথে খুব রুড ব্যবহার করেছে, the shopkeeper was so rude to me that it made my blood boil. তার মানে শপকিপারটা এতই রুড ছিল আমার সঙ্গে যে আমার অনেক রাগ উঠেছে। এইগুলাই মানে হচ্ছে কি ইট মেক্স মাই ব্লাড বয়েল। এরপর দেখেন পিস অফ কেক, পিস অফ কেক মানে হলো আসলে ইজি। এটার আনসার আমাদেরকে দিয়েছেন আমাদের ইউটিউব থেকে রাহাতুল ইসলাম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার আনসারটি অ্যাকচুয়ালি কারেক্ট। পিস অফ কেক মানে খুব ইজি। ওকে, আইএলটিএস স্পিকিং পার্ট ইজ অ্যাকচুয়ালি আ পিস অফ কেক, তার মানে হচ্ছে কি আইএলটিএস স্পিকিং পার্ট হচ্ছে অ্যাকচুয়ালি অনেক ইজি। ঠিক আছে, পিস অফ কেক মানে কি আসলে অনেক ইজি। এরপর দেখি ওয়ান্স ইন আ ব্লু মুন, ওয়ান্স ইন আ ব্লু মুনের মিনিং কি? ওয়ান্স ইন আ ব্লু মুনের মিনিং হলো খুব রেয়ারলি, খুব কম যেটা হয় তা সেটাকে বলা হয় ওয়ান্স ইন আ ব্লু মুন। ধরেন হচ্ছে কি ধরেন আইএলটিএস এ স্কোর 9 পায় খুব রেয়ারলি, ঠিক আছে, তাহলে আমরা কি বলবো যে গেটিং আ স্কোর 9 ইন আইএলটিএস ইজ আ ওয়ান্স ইন আ ব্লু মুন অকারেন্স, তার মানে কি যে স্কোর 9 পাওয়াটা খুব রেয়ার আইএলটিএস এ। ঠিক আছে, ওকে, তাহলে এগুলাই ছিল আমাদের কিছু ইডিয়ামস। এই ইডিয়ামস গুলো কিন্তু আইএলটিএস স্পিকিং পার্ট 2 তে ব্যবহার করা অ্যাকচুয়ালি খুবই ইজি। এছাড়া হাজার হাজার ইডিয়ামস আছে ইন্টারনেটে, আমাদের আইএলটিএস কোর্স বাই মুনজারিন শহীদও আপনারা যদি জয়েন করে ফেলেন ওখানেও অনেক কিছু শিখতে পারবেন, যে আইএলটিএস স্পিকিং পার্ট 2 তে অ্যাপ্লাই করার মতো অ্যাকচুয়ালি অনেক ইডিয়ামস আছে। তাহলে আমরা নেক্সট অংশে চলে যেতে পারি না? ঠিক আছে, আমরা তাহলে নেক্সট অংশে চলে যেতে পারি। এখন আমরা দেখবো একটি স্যাম্পল কোয়েশ্চেন এন্ড ওইটার আনসার
কেমনে দিচ্ছি এটা আমরা আজকে দেখে ফেলবো। তাহলে সবার কনসেন্ট্রেশন 100% কনসেন্ট্রেশন লাগবে এখন আমার বোর্ডে, ঠিক আছে? সবাই তাহলে চলে আসি, আমরা 100% এখন কনসেন্ট্রেশন দিই। দেখেন, describe an outdoor activity you took part in। তাহলে কি বলছে যে আপনি একটি আউটডোর অ্যাক্টিভিটি করেছেন, ঠিক আছে? এটা নিয়ে আপনার এখন কথা বলতে হবে। You should say what activity it was, where you did it, when you did it, and explain whether you liked it or not। এই কিউ কার্ডটা পেলেন, এখন আপনার টাইম স্টার্টস 1 মিনিট প্রিপারেশনের জন্য। এখন এই 1 মিনিট প্রিপারেশনে আমি কি করব? হোয়াট অ্যাক্টিভিটি ইট ওয়াজ, আমি নোট ডাউন করে ফেলবো, আমি কোন অ্যাক্টিভিটি নিয়ে কথা বলবো। এরপর আমি নোট ডাউন করব কোথায় করেছি, কখন করেছি, এগুলোও আমি নোট ডাউন করে ফেলবো। এরপর আমি আরো একটা জিনিস নোট ডাউন করব, আমার কোন পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে আমি একটু কথা বলতে পারি, ঠিক আছে? এগুলো আমরা কিওয়ার্ডস দিয়ে নোট ডাউন করে ফেলবো, তাই না? এরপর আমরা নোট ডাউন করবো and explain whether you liked it or not। ঠিক আছে, এখন আপনি কিছু অ্যাডজেক্টিভস এখানে সুন্দর সুন্দর ভোকাবুলারি ইউজ করতে পারেন, যে ইট ওয়াজ ভেরি এক্সাইটিং, ইট ওয়াজ ভেরি থ্রিলিং, ইট ওয়াজ ভেরি অ্যাডভেঞ্চারাস। হ্যাঁ, খুব অ্যাডভেঞ্চারাস একটা অ্যাক্টিভিটি করলেন, তাহলে ওই ওয়ার্ডগুলো আপনারা এখানে লিখে ফেলতে পারেন, ঠিক আছে? তাহলে আমাদের 1 মিনিট প্রিপারেশন টাইম শেষ। এখন আমরা চলে যাব আসলে স্যাম্পল আনসারটি দেখার জন্য। An activity that I took part in outdoors recently, well, a few months ago actually, was snorkeling। ঠিক আছে, স্নরকেলিং এক ধরনের হচ্ছে কি আউটডোর অ্যাক্টিভিটি, এটা হচ্ছে পানিতে এক ধরনের অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি, ঠিক আছে? স্নরকেলিং। So, I've never been snorkeling before, and in August 2020, we went on holiday in Barbados, and we had a house right on the beach. And I went swimming every day because the water was right there. Our next door neighbor, who was an American guy, every day he would go snorkeling। ঠিক আছে, সে এখন দেখেন একটা পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলতে যাচ্ছে, ঠিক আছে? এখানে দিস ইজ দ্য পার্ট যেখানে সে একটি পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে আসে তার আইএলটিএস স্পিকিং পার্ট 2 অংশে। সে তার নেইবারকে নিয়ে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবে এখন। And then on our last day of the, every day he would go snorkeling. And I didn't really think that snorkeling was available. সে জানতোই না যে snorkeling করা যায় এখানে। And then on our last day of the holiday, he said, "Do you want to try my snorkel?" So I put my snorkel on, and I was really surprised and disappointed because there was this amazing coral reef right under the sea, a stone's throw away from my house। তাহলে এটা আমরা একটু ফলো করি, দেখেন। দেখেন তো, a stone's throw away from my house, এটা কিন্তু খুব সুন্দর একটি ইডিয়ম ওরা এখানে ইউজ করে ফেলেছে। আ স্টোনস থ্রো অ্যাওয়ে ফ্রম মাই হাউস বলতে বোঝাচ্ছে যে আমার বাসা থেকে খুব কাছে। সো সে হ্যাঁ সারপ্রাইজডও ছিল, আবার ডিসঅ্যাপয়েন্টেডও ছিল যে ও এতদিন এটার কথা জানতো না যে তার বাসা থেকে এত কাছে একটা জায়গায় একটি কোরাল রিফ আছে যেখানের মধ্যে সে চাইলেই এতদিন ধরে স্নরকেলিং করে ফেলতে পারতো, ঠিক আছে? সো এটা একটু ডিসঅ্যাপয়েন্টিং। আর সে এখানের মধ্যে খুব নাইস একটি জিনিস ইউজ করে ফেলছে, আর স্টোনস থ্রো অ্যাওয়ে ফ্রম মাই হাউস, তাই না? ঠিক আছে, তাহলে হচ্ছে কি এই যে আমরা একটা অলরেডি দুইটা জিনিস পেয়ে গেলাম, যে সে এখানে পার্সোনাল একটি এক্সপিরিয়েন্সের কথা বলছে, আর হচ্ছে কি সে সুন্দর সুন্দর কিছু ভোকাবুলারি ইউজ করে ফেলছে এখানের মধ্যে। তাহলে চলেন আমরা নেক্সট পার্টে চলে যাই। নেক্সট পার্ট হচ্ছে, so for 2 weeks I was swimming and could have been watching this amazing scene underneath the water। এই জিনিসটা দেখেন তো, could have been watching। আপনারা যারা জানেন আপনাদের গ্রামার, আপনারা জানেন নিশ্চয়ই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ব্যাপারে। could have been প্লাস ভার্বের আইএনজি ফর্ম, এখানে ওয়াচিং ভার্বের আইএনজি ফর্ম। কি সুন্দর একটি কমপ্লেক্স গ্রামারও তারা এখানে ইউজ করে ফেললো, তাই না? সো এখানের মধ্যে আমরা কমপ্লেক্স গ্রামারও পেয়ে যাচ্ছি।
ঠিক আছে? So for 2 weeks I was swimming and I could have been watching this amazing scene underneath the water. So we rebooked our holiday to Barbados. We went back again December last year and I brought my snorkel with me. সে কিন্তু বুলেট পয়েন্টের আনসারও দিয়ে দিল। সে কখন গিয়েছে আবার? সে আবার লাস্ট ইয়ারের ডিসেম্বরে গিয়েছে। সে এই ইনফরমেশন আমাদেরকে দিয়ে দিল। I went to the sports shop and purchased the best snorkel I could buy and bought it in my suitcase with me. When we got there, we discovered that the sea was too rough, so I couldn't snorkel. Okay. Abar disappointing ব্যাপার. The sea was rough and choppy the whole time we were there. So not only could I not snorkel, I couldn't even swim. So I missed that opportunity again. কি সুন্দর করে এখানেও একটু কমপ্লেক্স গ্রামার ব্যবহার করে আমরা একটা গ্রামারে একটা জিনিস করি না, নট অনলি বাট অলসো। ঠিক আছে, এই জিনিসটাই মোটামুটি এখানে ইউজ করেছে। সো নট অনলি কুড আই নট আই কুডন্ট ইভেন সুইম। ঠিক আছে, তো ওরা এখানেও একটি সুন্দর গ্রামার ব্যবহার করে ফেলেছে। এরপর দেখে আসি, ইন দ্য ফিউচার আই হোপ টু স্নরকেল। In the future, I hope to snorkel maybe somewhere else, but that has more reliable snorkeling. And I'd also like to try scuba diving because I think the weather doesn't really matter so much because you're underneath the water and it's a far more immersive experience. But it does require a lot of training. So maybe I need to do my PADI license. এখানে দেখেন আমি কি বলছিলাম, পিপিএফ মেথডে আপনারা চাইলে পাস্টের একটা স্টোরি, প্রেজেন্টের একটা স্টোরি আর ফিউচারের একটা স্টোরি অ্যাড করতে পারেন। এখানে কি সুন্দর করে তারা ফিউচারেও কি প্ল্যান করে, এই স্নরকেলিং জিনিসটা নিয়ে যে এতক্ষণ কথা বললো, সে ফিউচারেও এই জিনিসটা নিয়ে কিছু প্ল্যানস আছে তার, সে ওইটাও আমাদের সঙ্গে শেয়ার করে দিল, তাই না? কি সুন্দর করে শেয়ার করে দিল। ইন দ্য ফিউচার এই কানেক্টরটা অ্যাড করে সে সুন্দর করে আমাদেরকে তার ফিউচার প্ল্যান নিয়েও কিছু বলে দিল। আমরা যা যা এতক্ষণ টিপস এন্ড ট্রিক্স শিখেছি সব এখানে অ্যাপ্লাই হয়েছে। সুন্দর গ্রামার, সুন্দর কানেক্টর, সুন্দর ইডিয়াম, ঠিক আছে, সবগুলো এখানে অ্যাকচুয়ালি ব্যবহার করেছে। দেখেন, ফার মোর ইমার্সিভ এক্সপিরিয়েন্স, একটা সুন্দর ভোকাবুলারিও ওরা এখানে ইউজ করে ফেলেছে, তাই না? তাহলে এক্সামিনার যখন এই মানুষটাকে স্কোর করতে যাবে, সে দেখবে যে এখানের মধ্যে সে ভোকাবুলারিও ইউজ করেছে, সে গ্রামারও ইউজ করেছে, সবকিছুই তার ঠিক আছে, তার প্রোনাউন্সিয়েশন ফ্লুয়েন্সিও ভালো, সবকিছুই তার ঠিক আছে, তাহলে তখন সে 8 পেয়ে যাবে, 8.5 পেয়ে যাবে। এভাবেই কিন্তু আমরা আমাদের আসলে জিনিস আমাদের স্কোর স্পিকিং এ বাড়াতে পারি। আই হোপ দিস ওয়াজ হেল্পফুল ফর অল অফ ইউ। আরেকবার বলে দিই, আমাদের কমেন্ট সেকশনে একটি লিংক দেখতে পাবেন। এই লিংকটি অ্যাকচুয়ালি আমাদের একটি পাবলিক এক্সামের লিংক। এটি একটি ফ্রি মক টেস্ট আপনাদের সবার জন্য। এই ফ্রি মক টেস্টটি আপনারা অবশ্যই অ্যাটেম্পট করবেন। এই ফ্রি মক টেস্টটি অ্যাটেম্পট করলে আপনারা যদি ওই উইকের টপ স্কোরার হয়ে থাকেন, তাহলে ওই উইকের 3 জন টপ স্কোরারকে আমরা হচ্ছে কি IELTS কোর্স বাই মুনজারিন শহীদটি 100% স্কলারশিপে দিয়ে দিব। ওকে, সো আপনারা শুধু এই পার্কের জন্য না, শুধু এই সুবিধার জন্য না, আপনারা নিজেদের সেলফ ইভ্যালুয়েশন, সেলফ অ্যাসেসমেন্ট, নিজেদের বেটারমেন্টের জন্য হলো এই মক টেস্টটি অ্যাটেম্পট করবেন। ঠিক আছে না? ওকে, তাহলে দ্যাট ইজ অল ফ্রম মাই সাইড টুডে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে জয়েন করার জন্য। আজকে আমরা IELTS স্পিকিং এর পার্ট 2টি পুরোপুরি দেখে ফেলেছি। আপনাদের যদি আরো কোনো কোয়েরিজ থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন। আমাকে হচ্ছে কি অনেকে আসসালামু আলাইকুম জানাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আমি দেখেছি আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন কেমন আছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ আমাকে জিজ্ঞেস করার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। And that ends our today's session. Thank you so much for joining. ইনশাআল্লাহ আবারও দেখা হবে সামনে। আর আশা করছি আপনারা সবাই ইনশাআল্লাহ ভালোই থাকবেন। আসসালামু আলাইকুম। and IELTS এর প্রিপারেশন আমরা নিতেই থাকবো, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।